নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে শুরু করছি আমাদের আজকের আনন্দ অনুষ্ঠান। আজ 26শে সেপ্টেম্বর 2024। উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে মাননীয় বক্তা, আছেন আমাদের সহকর্মীরা, শিক্ষাকর্মী বন্ধুরা আর প্রিয় ছাত্রছাত্রীরা। সকলকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠানের শুরু। সত্যি বোধহয় কোথাও তাল কেটে যাওয়ার কথা। চারিদিকে আঁধার ছেয়ে আছে কি? কোথাও কি মনে হচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছুই বহন করতে পারিনি? নাকি এই ঘরের মধ্যে আজ আপনি আছেন, আজ আপনি ওই দূরের কোণে কোথাও একটা প্রদীপ জ্বেলে দিয়ে রেখেছেন, যার আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক ঈশ্বরচন্দ্র সভাকক্ষ, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ। আপনার সম্পর্কে বলার কিচ্ছু নেই, বলার যোগ্যতাও নেই। আপনি দয়ার সাগর, বিদ্যাসাগর। আপনার কলমে ফোটে সীতা ও শকুন্তলার দুঃখ, আরতি। আপনার হাতের প্রদীপ শিখা আলোকিত করে তোলে আমাদের জীবন। আপনার হাতের কল্যাণ স্পর্শে প্রাণ পায় কত গরিব দুঃখী মানুষ। আপনি আমাদের জীবন দেবতা। আপনার কলমেই তো বোধোদয় বর্ণ পরিচয়। আপনার সাহস, আপনার ব্যক্তিত্ব, আপনার রসবোধ আপনাকে করে তুলেছে অনন্য, অসাধারণ। 200 বছর পেরিয়ে কেটে গেল আরও কয়েকটা বছর। হে প্রাজ্ঞ পিতামহ, আপনার অনির্বাণ পদযাত্রা কখনো থামল না। আপনার চলার পথের পথিক হবার সুযোগ দেবেন। আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম। যে কোনো অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে। আজ ঘরে পদ্ম সাজানো হয়েছে, সাজানো হয়েছে আলো। এই পদ্মের ওপরে যে দেবী বসেন, সেখানে নারী পুরুষ ভেদ করি না আমরা। বড় দরকার এই সুস্থ সংস্কৃতির চর্চা, শিল্প মনের চর্চা। তাই আসুন, দেবী সরস্বতীর আরাধনায় ভরে উঠুক এই কক্ষ। শুরু হোক উদ্বোধন সঙ্গীত সৃজার কণ্ঠে, সঙ্গে তবলায় থাকুক ইন্দ্রনীল। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় নিভৃত বাসিনী বীণা বাণী অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা বাণী অমৃত মূরতি মতি বাণী। হিরণ কিরণ ছবি খানি পরাণের কথা শিবিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি বিকহরিত দেশে দেশে মধুরিত জাগে দিবানিশি বিকহরিত দেশে দেশে মানস
এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনবাছে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনবাছে। নমস্কার। আমরা এগিয়ে যাব আমাদের অনুষ্ঠানে, উদ্বোধন অনুষ্ঠানেই। তার পরবর্তী পর্বে পুষ্পার্ঘ্য নিবেদন। তেমন কিছুই তো দেওয়ার নেই, শুধু নিয়েই গেলাম তার কাছে। তবু যদি একটু ফুলের সৌরভে আজ নিবেদন করতে পারি আমাদের শ্রদ্ধাঞ্জলি। আমি একটু আমাদের ভলেন্টিয়ারদের তৈরি থাকতে বলবো। পুষ্পার্ঘ্য নিবেদনে আমরা প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাবো বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অর্ঘ্য সরকার স্যারকে। স্যার প্লিজ। আমি স্যারকে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করব এবং আমি ডেকে নেব পরবর্তীকালে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় বক্তা এবং আমাদের প্রাক্তন অধ্যক্ষ মহাশয়। আমি অনুরোধ জানাই মাননীয় বক্তা এবং আমাদের প্রাক্তন অধ্যক্ষ স্যার ডক্টর রামস্বরূপ গঙ্গোপাধ্যায়, আপনারা ধীরে ধীরে আসুন এবং আমি তো ভলেন্টিয়ারদের একটু অনুরোধ করি স্যারেদের নিয়ে এসো মঞ্চে। তোমরা একটু সঙ্গে এসো, স্যারেদের বসাও। প্রথমেই আমি অনুরোধ জানাই বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহাশয় রামস্বরূপ গঙ্গোপাধ্যায় স্যারকে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্যে। আমি স্যারকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাই। এবারে বিদ্যাসাগরের মশাইয়ের চরণে পুষ্প নিবেদন করবেন মাননীয় বক্তা শ্রী সন্দীপ সেনগুপ্ত। আমরা স্যারকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাই। আমি এবারে একটু আমাদের ভলেন্টিয়ারদের তৈরি থাকতে বলবো, আমরা একটু স্যারেদের বরণ করে নেব। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে। মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অর্ঘ্য সরকার, একটা জোরে হাততালি হোক। আমাদের দুই ছাত্রী স্যারকে বরণ করে নিচ্ছে উত্তরীয় পরিয়ে এবং একটি গাছ উপহার দিয়ে। স্যার, আপনাকে আমাদের তরফ থেকে অনেক শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা, প্রণাম। আমরা বরণ করে নেব বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রামস্বরূপ গঙ্গোপাধ্যায় মহাশয়কে। স্যার, আপনাকে জানাই প্রণাম, শুভেচ্ছা। স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমি দুই ছাত্রীকে অনুরোধ করছি, তোমরা একটু এগিয়ে এসো। আমরা স্যারকে উত্তরীয় পরিয়ে একটি গাছ দিয়ে বরণ করে নিচ্ছি। আমি আরও দুই ছাত্রীকে প্রস্তুত থাকতে অনুরোধ করব। আমাদের মাননীয় বক্তা শ্রী সন্দীপ সেনগুপ্ত মহাশয়কে আমরা বরণ করে নেব। আমরা সকলের তরফ থেকে আমরা স্যারকে জানাই প্রণাম।
আমি আরও 2 ছাত্রীকে মঞ্চে আসতে আমন্ত্রণ করব। তোমরা আমাদের মাননীয় বক্তা শ্রী সন্দীপ সেনগুপ্ত মহাশয়কে বরণ করে নাও। আমরা প্রথমেই উত্তরীয় পড়িয়ে নেব স্যারকে। স্যার, আপনাকে আমাদের তরফ থেকে আরেকবার আমরা প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। একটা উষ্ণ করতালির সঙ্গে সঙ্গে আমরা স্যারকে বরণ করে নেব। আমরা স্যারের হাতে তুলে দেব একটি গাছ এবং একটি স্মারক, একটি মেমেন্টো। আমি স্যারকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাই। আমরা শুনে নেব একটু কথা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন 3 জন। তাদের মধ্যে আমরা মাননীয় বক্তা শ্রী সন্দীপ সেনগুপ্তর ঋদ্ধ ভাষণ তো শুনবই, কিন্তু তারও আগে আমরা প্রথমেই অনুরোধ করব এই সভায় স্বাগত ভাষণ দিতে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অর্ঘ্য সরকারকে। স্যার প্লিজ। শুভ মধ্যাহ্ন। উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ঊনবিংশ শতাব্দীতে যে সমস্ত মহাপুরুষ জন্মগ্রহণ করে বাংলা তথা ভারতকে বিশ্বসভায় শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন, তাদের মধ্যে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। শুধু আমি নিজে নয়, এখানে যারা উপস্থিত আছেন সবাই সৌভাগ্যবান, কারণ আজকে তার নামাঙ্কিত এই কলেজে আমরা পড়ানোর সুযোগ পেয়েছি বা তোমরা পড়ার সুযোগ পেয়েছ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে ছিলেন সমাজ সংস্কারক, নারী শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য। বাংলা বর্ণমালার তিনি করেছিলেন সংস্কার, এবং আজকে আমরা যারা বাংলা শিখেছি বর্ণ পরিচয়কে বাদ দিয়ে আমরা কিন্তু কোনোদিনই বাংলা ভাষা শিক্ষা করতে পারিনি। বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ সবসময় চেয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই ভাবধারাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমরা সবসময় চেষ্টা করি, এটা আমাদের স্টুডেন্টদের জন্যে, আমরা সবসময় চেষ্টা করি তার ভাবধারায় তোমাদের শিক্ষিত করতে। কারণ আমাদের এখানে যে কটি প্রোগ্রাম হয় সবসময় কিন্তু আমরা তার যে চিন্তা, তার যে আদর্শ, সেটা তোমাদের কাছে তুলে ধরি। একটু আগেই ম্যাডাম বলছিলেন তার আজকে জন্মের 204তম বছর, কিন্তু তোমরা জাস্ট একটু চিন্তা করে দেখো 204 বছর পরেও কিন্তু বিদ্যাসাগরের আদর্শ এখনও পর্যন্ত সমানভাবে ইম্পর্টেন্ট। আমি আশা করব আমরা সবাই মিলে তার জীবন এবং আদর্শকে শুধুই একটা 26শে সেপ্টেম্বর নয়, বছরের প্রত্যেকটা দিন সামনে এগিয়ে নিয়ে যেতে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের বক্তা, আজকের বক্তা মিস্টার সন্দীপ সেনগুপ্তকে। তিনি তার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও একটু সময় করে আমাদের মাঝে এসেছেন। আমি বিশেষ করে স্টুডেন্টদের বলবো, আজকে কিন্তু যে বিদ্যাসাগর মেমোরিয়াল লেকচার আছে, তোমরা একটু ধৈর্য ধরো, শোনো, হয়তো তোমাদের শেষ করতে ইচ্ছা করবে না। স্যারের বক্তব্য আমি নিজেও আগে শুনেছি, সেই হিসাবেই বলছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রাক্তন অধ্যক্ষ রামস্বরূপ গঙ্গোপাধ্যায় স্যারকে। তিনি তার শতব্যস্ততার মধ্যেও টাইম করে আজকে আমাদের মধ্যে এসেছেন। আর ধন্যবাদ জানাবো আমার সমস্ত সহকর্মী এবং স্টুডেন্টদের, যাদের নিরলস পরিশ্রম ছাড়া আজকের এই প্রোগ্রাম করা সম্ভব হতো না। আশা করি তোমরা সবাই এই প্রোগ্রামটাকে এনজয় করবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অর্ঘ্য সরকার স্যারকে। স্যার, আপনার কথাগুলো আমাদের পথের পাথেয় হোক। আপনাকে ধন্যবাদ আবারও। আমরা শুনে নেব বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রামস্বরূপ গঙ্গোপাধ্যায়ের কাছে কিছু কথা। তাদের মূল্যবান বক্তব্য আমাদের কাছে আদর্শ। স্যার প্লিজ।
মঞ্চে উপবিষ্ট বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ আমার ভাতৃপ্রতিম অর্ঘ সরকার মহাশয়, মঞ্চে উপবিষ্ট আজকের বক্তা সন্দীপ সেনগুপ্ত মহাশয়, সামনে উপবিষ্ট আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা, আজকে বিদ্যাসাগরের জন্মোৎসব পালন করছি আমরা। এই উপলক্ষে এই কলেজের অধ্যক্ষ মহাশয় আমাকে বারবার অনুরোধ করেছিলেন আসার জন্যে। অনুরোধ না করলেও হয়তো আসতাম যদি আমি কলকাতায় থাকতাম, কারণ এই কলেজে আমি অনেক দিন কাটিয়েছি, প্রায় দীর্ঘ 20 বছরের বেশি। কলেজের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ আমার আছে, এখনও প্রতিদিনই কলেজের কথা মনে হয়, আমার সহকর্মীদের কথা, ছাত্রছাত্রীদের কথা, তাদের সাথে টেলিফোনে কথাবার্তা হয়। যাই হোক, বিদ্যাসাগর সম্পর্কে একটু আগেই অধ্যক্ষ মহাশয় বলেছেন। উনি বলছিলেন যে এই কলেজের সঙ্গে আমরা বিভিন্নভাবে জড়িত হয়েছি, কেউ শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে, কেউ ছাত্র হিসেবে। সেটা আমাদের গর্বের কারণ সত্যি, কিন্তু আবার একটা বড় আশঙ্কার কারণ, যে আশঙ্কায় আমি দীর্ঘ 20.5 বছর কাটিয়েছি। আশঙ্কাটা কি না, বিদ্যাসাগর মহাশয়ের মতো একজন মানুষের প্রতিষ্ঠিত এই কলেজে তার যে চারিত্রিক গুণাবলী ছিল, তার ছিটেফোঁটাও আমরা, অন্তত আমি আত্মসাৎ করতে পারিনি। সেই আশঙ্কা, সেইটা আমাকে চিরদিনই হয়তো কষ্ট দেবে। তবু আমি প্রার্থনা করব, আমি সবারই কাছে অ্যাপিল করব যে বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করে তার যে চরিত্রের যে মহৎ গুণগুলো ছিল, যেগুলো একটু আগেই আমাদের অধ্যক্ষ মহাশয় বলেছেন, সেগুলোকে যতটা পারি আমরা আমাদের মতো করে সেটা আমরা চর্চা করি, আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে, কলেজের মধ্যে দিয়ে, পরিবেশ রক্ষা, সমাজ সংস্কার, সব বিষয়ে মানুষের পাশে দাঁড়ানো। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। এই অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক, সবাই ভালো থাকুক, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি আমরা শুনে নিলাম স্যারেদের বক্তব্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের শিক্ষক সংসদের মাননীয় সম্পাদক, আছেন আইকিউএসির কোঅর্ডিনেটর। আমি প্রথমেই মঞ্চে আসতে অনুরোধ জানাই আইকিউএসির কোঅর্ডিনেটর অধ্যাপক সরজিৎ সরকার মহাশয়কে। সরজিৎ প্লিজ। আমি একটু ভলেন্টিয়ারদের বলবো তোমরা একটু ফুলের থালাটা নিয়ে এসো। বিদ্যাসাগর মহাশয়ের চরণে পুষ্প নিবেদন করছেন অধ্যাপক সরজিৎ সরদার, কোঅর্ডিনেটর আইকিউএসি। আমি অনুরোধ জানাই শিক্ষক সংসদের সম্পাদক শ্রী মহসিন ইসলাম মহাশয়কে। অধ্যাপক মহসিন ইসলাম আমাদের শিক্ষক সংসদের সম্পাদক। আমি অনুরোধ জানাই আমাদের শিক্ষাকর্মী বন্ধুদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মঞ্চে আসতে শ্রীযুক্ত তপন মান্না মহাশয়কে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরাও নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছে পুষ্প নিবেদনের জন্যে। ছাত্র সংসদের প্রিয় প্রতিনিধি হিসাবে একজন এসো এবং বিদ্যাসাগর মহাশয়ের চরণে পুষ্প নিবেদন করো। এসছে, একজন আছে, ও আসুক, এসো। আমি অনুরোধ জানাই অধ্যাপক অরুণাভ মিশ্র মহাশয়কে ভূগোল বিভাগে। স্যার আসুন।
স্যার মাননীয় সন্দীপ সেনগুপ্ত, ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিংয়ের ডিরেক্টর, তার সম্পর্কে বলতে গেলে হয়তো আমার জ্ঞানে আর ভাষায় কুলোবে না। স্যার, যদি প্রথমেই আপনার কাছে মার্জনা চেয়ে রাখি, এই বিষয়টি নিয়ে আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি শোনার জন্যে, কাজেই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হি ইজ আ লিড অডিটর ফর ইনফরমেশন সিকিউরিটি, data protection and privacy, business community continuity, a certified ethical hacker and CISA. শেষ 26 বছর তিনি নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং ইন্ডিয়ায় ইনফরমেশন সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। বিভিন্ন কোম্পানির সঙ্গে তিনি যুক্ত, তিনি অডিট করেছেন পিডব্লিউসি, কেপিএমজি, টাটা স্টিল, সেল, জেনপ্যাক্ট, আইটিসি, এয়ারটেল, খুব পরিচিত নাম ভোডাফোন, ওএনজিসি, ন্যাশনাল পাওয়ার গ্রিড, বন্ধন ব্যাংক, পে ইউ, বেদান্ত ইত্যাদি ইত্যাদি। তিনি খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন সিআইডি এবং লালবাজার পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে, অ্যান্ড হ্যাজ বিন পার্ট অফ সাইবার সেল রেডস। আরও বহু বিশেষণ, বহু সম্মান তার মুকুটে লেগে আছে। আমরা শুনব তার কাছে এই সময়কার একটি বিশেষ সমস্যাও হতে পারে, আবার তার থেকে কিভাবে বেরিয়ে আসব, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট টু নট ডু, কী করব আমরা আর কী করব না, এই সব কিছু নিয়ে আমরা স্যারের কাছেই শুনি। আমি অনুরোধ জানাই শ্রী সন্দীপ সেনগুপ্ত, ডিরেক্টর, ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিং। স্যার, প্লিজ। Good afternoon, Principal Dr. Orgho Sarkar, ex-Principal Dr. Ganguly, faculty members, আর সমস্ত ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত আছেন সবাইকে নমস্কার। আজকে এইখানটাতে এত মানুষ সেখানটায় উপস্থিত আছেন দেখে খুব ভালো লাগছে। আপনাদের নিশ্চয়ই মনে অনেক প্রশ্ন আছে, তো আমি হয়তো 10-15 মিনিট শেষের দিকে বা মাঝখানে কোনো একটা টাইম আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করব। তার আগে কিছু জিনিস আমি বলে দিই, কারণ যেগুলো হয়তো প্রশ্ন আছে তার অনেকটাই হয়তো আমি যেগুলো বলবো তার মধ্যে থেকে সলভ হয়ে যাবে। তো আমার পরিচিতি যেরকম দেওয়া হলো, আমি খুব ক্লোজলি পুলিশ বা সিআইডির সঙ্গে কাজ করি, এবং এত চারিদিকে ক্রাইম বেড়ে যাচ্ছে যে প্রত্যেক দিনই মোটামুটি 6টা থেকে 2-3টে করে 10টা-20টা মতো কমপ্লেইন চলে আসে যে কারোর না কারোর টাকা পয়সা চুরি হয়ে গেছে। তো আমাদের এত যে ফ্রড, এত স্ক্যাম, আমি খানিকটা আজকে অনেকগুলো জিনিস দেখাবো এবং কি করা উচিত কি করা উচিত না তার একটা আইডিয়া আমি দেবো আজকে। আমি খুব ছোট জিনিস থেকে চালু করি, খুব সিম্পল জিনিস, বাট দেখাবার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। সবসময় আপনারা বলেন যে এই যে এত ফোন করছে, এত ফ্রড হচ্ছে, এই ফ্রডে আমাদের সম্বন্ধে এত ইনফরমেশন এদের কাছে কিভাবে আছে, এরা এত তথ্য পাচ্ছে কোত্থেকে। আমি 2-একটা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে এই জিনিসগুলো, এত তথ্য আপনাদের ওদের কাছে চলে যাচ্ছে। একটা এক্সাম্পল দিই, আপনারা কারা কারা কখনো ডমিনোস পিৎজা অর্ডার করেছেন? অনলাইনে অর্ডার হয় তো দেখুন, যারা যারা ডমিনোস পিৎজা অর্ডার করেছেন তাদের সমস্ত ডেটা হ্যাকারদের কাছে আছে। আমি গুগল থেকে দেখাচ্ছি, নিজেরাও চেক করলে দেখতে পাবে। এই যে অলমোস্ট 1 মিলিয়ন ক্রেডিট কার্ড ডিটেলস। ইনফ্যাক্ট ডমিনোস সবচেয়ে মজা ছিল, এই ডেটাগুলো হ্যাক হওয়ার জন্যে আপনাদের বাড়ি অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কত টাকা খরচা করেছেন, কবে করেছেন, কোথায় পিৎজাটা গেছে, সমস্ত খবর যারা যারা কখনো ডমিনোস পিৎজা খেয়েছেন তাদের ডেটাগুলো মোটামুটি হ্যাকারদের কাছে আছে। ওলা উবার তো নিশ্চয়ই চড়েন। আচ্ছা, আরেকটা দেখাই, জোম্যাটো। জোম্যাটো কে কে করে?
খুব ভালো। তো জোম্যাটো মোটামুটি যারা যারা ইউজ করেছে তাদের ডেটা হ্যাকারদের কাছে আছে, আমাদের সমস্ত ডেটা 17 মিলিয়ন ইউজার ডেটা চুরি হয়ে গেছে, এবং এই সব ডেটা কিন্তু জামতারা বা সারা ভারতে যারা সমস্ত হ্যাকার বা স্ক্যামার যেগুলো আছে তাদের কাছে পৌঁছে গেছে। তো ওরা আপনাকে মোটামুটি চেনে, কোথায় বাড়ি জানে, কোথায় ইমেল আইডি কি ফোন নাম্বার মোবাইল নাম্বার সবই জানে। কারা কারা ট্রু কলার ইউজ করেন? আমি কোনোটাই বন্ধ করতে বলছি না। ট্রু কলারে যেটা হয়েছিল পরিষ্কার দেখা যাচ্ছে 273 মিলিয়ন ট্রু কলার ইন্ডিয়ান ডেটাবেস লিক হয়ে গেছিল। তো যারা যারা মোটামুটি ট্রু কলার ইউজ করেন তাদের সবার ডেটাই স্ক্যামারদের কাছে আছে। তো এই যে এত ডেটা চুরি হচ্ছে, এবং রিসেন্টলিও দেখবেন খুব রিসেন্টলি একটা ডেটা চুরি হয়েছে, স্টার হেলথ ইন্স্যুরেন্সের ডেটা পুরো চুরি হয়ে গেছে, সবার মেডিকেল রিপোর্টও সবার কাছে আছে। তো এইবার যে ডেটাগুলো চুরি হচ্ছে, এই ডেটাগুলো ব্যবহার করে এরা যখন কলটা করে, সেই কলটা এতটাই কনভিন্সিং হয়, মানে সে সমস্ত জানে আপনার সম্বন্ধে, তার জন্য এতটাই কনভিন্সিং হয় আপনারা ধরতে পারেন না যে কোনো অ্যাকচুয়ালি অথরাইজড পারসন কল করছে কোনো ব্যাংক থেকে বা কোথা থেকে। এখন ম্যাক্সিমাম যে ফ্রড কলটা আসছে সেটাকে বলে ডিজিটাল অ্যারেস্ট। এই গুগলে সার্চ করলে দেখতে পাবেন কি ডিজিটাল অ্যারেস্ট। ধমকি দেবে যে আমি পুলিশ থেকে ফোন করছি, এবং ট্রু কলারে আবার দেখায় ইউনিফর্ম পরা পুলিশের একটা ছবি, এবং সেখানটায় বলবে যে আমি থানা থেকে ফোন করছি, আপনার কিছু একটা গন্ডগোল হয়েছে। ম্যাক্সিমামই শুরু করা হচ্ছে কুরিয়ার ফ্রড দিয়ে। হ্যাঁ, আমি জানি না অনেকে হয়তো ফোন পেয়েছে, হ্যাঁ সবাই পেয়েছে একটা করে, কাউকেই ছাড়েনি, কারণ ডেটাবেস তো সবার কাছে, সবার ডেটাবেসই আছে ওদের কাছে। তো কুরিয়ারে ফোন করে বলছে যে আপনার একটা কুরিয়ার ইন্টারসেপ্ট হয়েছে এবং সেখানে নারকোটিক্স পাওয়া গেছে, এবং আপনি যদি ইমিডিয়েটলি টাকা না দেন তাহলে কিন্তু আপনার কাছে একটা পুলিশ চলে আসবে এবং আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। এটা অনেক রকমভাবে বলছে, কেউ কুরিয়ার ফ্রড দিয়ে বলছে বা অন্য কোনোভাবে বলছে, কিন্তু যখনই কলটা আসে, ট্রু কলার যদি কোনো ইউনিফর্ম পরা পুলিশ দেখায় এবং ট্রু কলারে যদি দেখায় যে দিল্লি পুলিশ বা ক্যালকাটা পুলিশ, এটা ঘাবড়াবার কিছু নেই। ট্রু কলারের কাছে কোনো ডেটাবেস নেই বেসিক্যালি। 10 জন মানুষ যদি একটা ব্ল্যাঙ্ক সিম কিনে, মানে নতুন সিম কিনে, 10 জন মানুষ যদি ট্রু কলারে দিল্লি পুলিশ দিয়ে সেভ করে, ট্রু কলার সেটাই বিশ্বাস করে। সুতরাং ট্রু কলার কাছে কোনো ডেটাবেস নেই, ট্রু কলার আপনারা যা লেখেন ট্রু কলার সেটাকেই দেখায়। সুতরাং যারা এই সমস্ত স্ক্যামার, তারা একটা নতুন সিম কিনে সেটাকে সেভ করছে কলকাতা পুলিশ, তারপর যখন সেখান দিয়ে কল করছে আপনার ট্রু কলার দেখাচ্ছে কলকাতা পুলিশ, আপনি ভয় পেয়ে যাচ্ছেন। এবং আজকে সকালে এবং গতকালকেও একটা আমার কাছে ফোন এসছে, 75 lakhs দিয়ে দিয়েছে, হিউজ অ্যামাউন্ট অফ মানি। আজকে সকালে একটা ফোন এসছে, অলমোস্ট নিয়ার টু ক্রোর দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। কারণ এত ভয় পেয়ে যায়, আর আমরা সবাই তো কিছু না কিছু ক্রাইম করি, তো 4-5টা ক্রাইম বললে একটা না একটা মিলে যায়, ঠিক হ্যাঁ। তো তার জন্য আরও মানুষ ভয় পেয়ে যায়। তো এটার জন্য কি হয়েছে, এই সমস্ত সাইকোলজি ইউজ করে, এই মেন্টাল প্রেশার দিয়ে টাকাগুলো বার করে নেয়। তো মেইন হচ্ছে আজকে যদি কোনো কলকাতা পুলিশ বা দিল্লি পুলিশ দিয়ে কোনো ফোন আসে এবং ট্রু কলারে যদি দেখায়, স্পেশালি হোয়াটসঅ্যাপ কল, খেয়াল রাখবেন কোনো দিন পুলিশ হোয়াটসঅ্যাপে কাউকে কল করে আসতে বলে না, ফোন করে তো বলেই না। ইউজুয়ালি বললে একটা সমন জারি করবে বা চিঠি পাঠাবে, একটা রেজিস্টার্ড পোস্ট পাঠাবে, কিন্তু ফোন করে আমি আপনাকে ধমকাচ্ছি এরকম কখনো কলকাতা পুলিশ, আমি আজ অব্দি দেখিনি। আমি অনেক বছর ধরে কলকাতা পুলিশে কাজ করছি, কখনো এরকম কাণ্ড ঘটে না। এবার তাহলে এটা তো আমি সাবধান হয়ে গেলাম। এবার আরও 2-3টে জিনিস আমি দেখাই যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল এখানটায় দেখাচ্ছি। ধরুন আমি এখানটাতে কারা কারা এরকম পাসওয়ার্ড সেভ করে রাখে ব্রাউজারের মধ্যে, যাতে মানে পাসওয়ার্ড তো মনে রাখা খুব ডিফিকাল্ট, তো পাসওয়ার্ড যদি সেভ করে রাখি তাহলে বারবার দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে এরকম হয় পাসওয়ার্ডটা ভুলিয়ে গেছি যা দিয়েছি, যতদিন ব্রাউজারে দেখাচ্ছে ঢুকে যাবো, নইলে তো ঝামেলা শুরু হয়ে যাবে।
এবার এই যে পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন, তো ফেসবুকে তো খুব সোজা, ক্লিক করলে দেখিয়ে দেবে, কিন্তু অনেক সাইট আছে, ব্যাংকিং সাইট বা বিভিন্ন সাইট, যেখানটায় পাসওয়ার্ডটা দেখায় না। কিন্তু এই পাসওয়ার্ডটা দেখার খুব সহজ উপায় আছে, চেষ্টা করবেন যে কোনো ব্রাউজারে কাজ করে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেকটাই এটা জানেন, ইনফ্যাক্ট আপনাদের যারা ভাই বোন ক্লাস 8-9-এ HTML শিখছে তারাও করে দিতে পারবে। জাস্ট রাইট ক্লিক করে, যে কোনো ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যে মুহূর্তে যাব, এখানে একটা জায়গা আছে যেখানটায় দেখাচ্ছে যে টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড। যেই আমি টাইপ ইকুয়াল টু TEXT করব, করে এন্টার করব, দেখুন পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে। দেখুন পাসওয়ার্ডটা এখানে দেখিয়ে দিয়েছে। আমি যে মুহূর্তে এখানটায় TEXT টেক্সট করে আমি এন্টার করছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানটাতে পাসওয়ার্ডটা আমার এখানটায় ভিজিবল হয়ে যাবে। কি করলাম, রাইট ক্লিক করলাম, যে কোনো ব্রাউজারে গিয়ে চেষ্টা করবেন, ইন্সপেক্টে গেলাম, এই যে কোডটা গেলাম, এই কোডটার মধ্যে টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড দেওয়া আছে, ওটাকে জাস্ট টেস্ট করলে ওটা মাস্কিংটা বন্ধ করে দেয়, করে এন্টার করলেই দেখুন এখানটাতে আমার এই পাসওয়ার্ড, ও এখানে কেটে বেরিয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি। যাই হোক, এটা মোটামুটি তো আইডিয়া বোঝাই যাচ্ছে। তো পাসওয়ার্ডটা কিন্তু দেখিয়ে দেবে। তো পাসওয়ার্ড কোনোদিনই সেভ করা উচিত নয় এরমভাবে। পাসওয়ার্ডটা সেভ করলে কি হবে, কালকে যদি আপনারা এখানটাতে সেটিংসে যান, সেটিংসে গিয়ে এইখানে সেটিংসে গিয়ে অটোফিল পাসওয়ার্ডে গিয়ে বা প্রাইভেসি সিকিউরিটিতে গিয়ে এখানটায় কিন্তু আপনারা ডিলিট ব্রাউজিং ডেটা করলে এখান থেকে কিন্তু ব্রাউজিং ডেটা ডিলিট হয়ে যাবে। নইলে কিন্তু ওই পাসওয়ার্ডটা যদি সেভ হয়ে যায়, তাহলে আমার যে কোনো একটা বাচ্চা ছেলেও যদি কালকে বসে ওই মেশিনটার মধ্যে যেখানে ব্রাউজারে সেভ করা আছে, ও 1 মিনিটের মধ্যে পাসওয়ার্ডটা কিন্তু চুরি করে নেবে। এবার পাসওয়ার্ডটা যদি কালকে চুরিও না হয়, তাহলেও একটা গন্ডগোল আছে। কারা কারা জুম ইউজ করে, জুম চ্যাটের জন্য, ফ্রি জুম আগে তো প্রচুর হতো, রাইট? পড়াশোনাও কোভিডের সময় জুম দিয়েই হয়েছে। এবার দেখুন, এটা জুমের গন্ডগোল, যাবতীয় জুমের আইডি পাসওয়ার্ড সব চুরি হয়ে গেছে এবং 1 টাকায় বিক্রি হয়ে গেছে। এইবার কি হয়েছে গন্ডগোল, সমস্যাটা জুম নয়, সমস্যাটা হচ্ছে যে পাসওয়ার্ডটা জুমে ইউজ করেছেন সেটা জিমেলও ইউজ করেন, একই পাসওয়ার্ড। হ্যাঁ, মানে যেহেতু পাসওয়ার্ড মনে রাখা খুব ডিফিকাল্ট, একটা মোটামুটি পাসওয়ার্ড যদি ঠিকঠাক দাঁড়ায়, সে পাসওয়ার্ডটা মনে খুব স্ট্রং পাসওয়ার্ড, হয়তো লম্বা একটা 13 ক্যারেক্টার পাসওয়ার্ড, ভাবলেন যেটাকে কে আর ব্রেক করতে পারবে, কেউ ব্রেক করতে পারবে না। তো ওই পাসওয়ার্ডটা যদি সব জায়গায় ইউজ করি, মনে রাখাটাও সহজ এবং কালকে ওটাকে ব্রেক করাও খুব ডিফিকাল্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার ওই পাসওয়ার্ডটা যদি এক জায়গা থেকে চুরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে যারা স্ক্যামার তারা সমস্ত ফেসবুক, জিমেল সেগুলোকে চেষ্টা করে ঢুকে যাওয়ার। এবং যদি একই পাসওয়ার্ড সব জায়গাতে ইউজ হয়, তাহলে কিন্তু একটা হ্যাক হলে সবকটা পরপর হ্যাক হয়ে যাবে। সুতরাং যে মুহূর্তে জুমের সমস্ত পাসওয়ার্ড চুরি হয়ে গেল, সে মুহূর্তে কিন্তু ফেসবুক থেকে, জিমেল থেকে যারা একই পাসওয়ার্ড ব্যবহার করেছেন তাদের সবারটা চুরি হয়ে গেছে। সুতরাং এটা কি করা উচিত, এটা মেনলি করা উচিত যে মুহূর্তে আমি বিভিন্ন অ্যাকাউন্ট ইউজ করব, সেই অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা কিন্তু একই রাখবো না। এবার প্রশ্ন হচ্ছে, আমি তাহলে মনে রাখবো কী করে? এতগুলো পাসওয়ার্ড তো মনে রাখা খুব ডিফিকাল্ট। পাসওয়ার্ডে আমি কখনো মনে রাখি না, আমি পাসওয়ার্ডের প্যাটার্নটা মনে রাখি। কীরকম, আমি ধরুন একটা পাসওয়ার্ড বানালাম, লম্বা পাসওয়ার্ড, যে আমার নামের একটা প্রথম 5টা ক্যারেক্টার, তারপরে আমার একটা @ দিলাম, তারপরে আমি একটা আমার কোনো একটা ইয়ার অফ বার্থ দিলাম, তারপরে আমি বাড়িতে আমার কোনো বন্ধুর একটা বা ভাই বোন কারো একটা ডাক নামের একটা কিছু ক্যারেক্টার দিলাম, এবং লাস্টে গিয়ে কী করলাম, যে সাইটটা ইউজ করছি তার আমি 2-3টে ক্যারেক্টার দিলাম। ফেসবুকে আমি FACE দিলাম, প্রথম 4টে ক্যারেক্টার। এই প্যাটার্নটা যদি আমি খেয়াল রাখি, তাহলে ফেসবুকে একরকম পাসওয়ার্ড হবে, জিমেলে একরকম পাসওয়ার্ড হবে, অ্যামাজনে একরকম পাসওয়ার্ড হবে। আমার তো প্যাটার্নটা শুধু মনে রাখতে হবে, আমি কি অ্যালগোরিদমটা ইউজ করেছি, কারেক্ট? তাহলে কি হবে, একটা পাসওয়ার্ড চুরি হলে অন্য পাসওয়ার্ডগুলো কিন্তু চুরি হবে না, কারণ যে চুরিটা করেছে সে কিন্তু মাথা লাগিয়ে ওগুলোকে আর চেষ্টা করছে না, সে একটা পাইথনের স্ক্রিপ্ট লাগিয়ে চেষ্টা করছে যে ওইখানে কাজ করলে এইদিকে কাজ করে কিনা। পাইথন স্ক্রিপ্ট ওই লজিকটা বুঝতে পারবে না। তার জন্য আমি যদি পাসওয়ার্ড মাথায় না রেখে আমি যদি অ্যালগোরিদম মাথায় রাখি, তাহলে কিন্তু এটা অনেকটাই সুবিধা হয়ে যাবে।
এটা কিন্তু একটু খেয়াল রাখবেন যে একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করবেন না। এত ঘন ঘন সমস্ত হ্যাক হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু একটা হ্যাক হয়ে গেলে আরেকটা আমার হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার দেখুন আজকে যেটা মেইন দুটো প্রবলেম, একটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল কি আমাদের কাছে, ল্যাপটপ না মোবাইল? মোবাইল। ল্যাপটপে আমরা খুব একটা বেশি আমরা ডিজিটাল হই না, ম্যাক্সিমাম ডিজিটাল হয় মোবাইলে। আর মোবাইলটায় এবার যদি আমরা একটা প্রশ্ন করি কার কার ল্যাপটপে অ্যান্টিভাইরাস আছে, দেখবেন ম্যাক্সিমাম লোক কিন্তু হাত তুলবে, কারণ কিছু না কিছু একটা অ্যান্টিভাইরাস ল্যাপটপের মধ্যে লাগানো থাকে। কার কার মোবাইলে অ্যান্টিভাইরাস আছে দেখবেন কেউ হাত তুলবে না, হ্যাঁ, কারণ কারোর মোবাইলে অ্যান্টিভাইরাস নেই। এদিকে ম্যাক্সিমাম কিন্তু সকাল থেকে রাত অব্দি মোবাইল নিয়েই বসে আছে, যত ডিজিটাল যা খুশি কাজ করি সব মোবাইল দিয়েই করি। কিন্তু মোবাইলটা আমরা সবচেয়ে বেশি ক্যাজুয়াল, এবং মোবাইল থেকে ম্যাক্সিমাম আমার কিন্তু অ্যাটাকগুলো হয়। কত রকমভাবে অ্যাটাক হয় আমি দু একটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। ফার্স্ট হচ্ছে একটা ডেমো দেখাই, এটা একটু ভালো লাগবে। মোবাইল স্টোরে কখনো গিয়ে দেখবেন এরকম কখনো দেখেছেন এয়ারপোর্ট বা মোবাইল স্টোরে কি চার্জিং স্টেশন? তো এবার এই চার্জিং স্টেশনগুলো কি হয়, কিছু কিছু সকেট থাকে আর কিছু কিছু আমার একটা তার দেওয়া থাকে। ওই তারটাই যদি আমি মোবাইলটা দিয়ে দিই তাহলে চার্জিং শুরু হয়ে যায়। এবার মানুষের সাইকোলজি কি, যদি একটা তার ওখানে ঝুলতে থাকে তাহলে আর আমার নিজের তারটা বার করে কী হবে, রাইট? ভুল করে ফেলে চলে আসবো, হ্যাঁ, আমার বা চুরি হয়ে যেতে পারে। একটা ফিক্স তার যদি থাকে ওটাকেই ব্যবহার করি, তাহলে আমার মোবাইলটাও চার্জ হয়ে যাবে আর আমার ওখানটায় আমার নিজের তার নিয়ে ক্যারি করা বা চুরি হয়ে যাওয়া বা ভুলে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ওখানে যদি একটা তার আমরা ব্যবহার করি যেটা ওখানটায় মানে ওইখান থেকে লাগানো আছে, তাহলে কি হওয়ার সম্ভাবনা আছে? এটাকে টেকনিক্যালি বলে জুস জ্যাকিং, এটাকে জুস জ্যাকিং বলে। অ্যান্ড্রয়েড মোবাইল আছে কোনো ভলেন্টিয়ার কেউ আছে? আমি একটা তার দেখাচ্ছি, এইখানটায় এই মোবাইলটা এরকম একটা তার আমার লাগানো আছে, এখান থেকে এরকম ঝুলছে এই ধর। এবার আমি যদি এই তারটাকে এইখানে মোবাইলটায় চার্জিং এ লাগিয়ে দিই, এটা কি হতে পারে আপনারা জানেন না যে ওর পিছন দিকটায় কি আছে। কারণ ওটা এরকম পিছনে একটা চিপ আছে, এই চার্জিং মার্কেট থেকে সামান্য 900 টাকার মতো দাম। তো এই যে চিপটা এখানে লাগানো আছে, এবার এটা যে অ্যান্ড্রয়েড মোবাইল আমি লাগাচ্ছি, দেখুন এই যে মোবাইলটা চালু হয়ে গেছে, তখন তো তুমি অ্যালাউ ডিনাই কিছু বলছে না, নিজে নিজে কাজ করছে। হ্যাঁ, এরকম নয় যে আপনাকে কিছু এটা অ্যালাউ করতে হবে তবে ওটা কাজ করবে। এবং এটা আস্তে আস্তে কি করবে, জাস্ট আমার ওয়েবসাইটটা খুলবে, করে ওই আইএসওইচ এর সাইট খুলে দেখিয়ে দেবে যেটা কাজ চলছে। নাও দ্য পয়েন্ট হচ্ছে এই যে জিনিসটা আমি চার্জিং এ দিলাম, একটা 1-2 ঘন্টা মোটামুটি চার্জিং করতে লাগে। তার মধ্যে যদি আমার এখানটায় কোনো সফটওয়্যার ইনস্টল হয়ে যায় এবং দেখছি এটা নিজে নিজে কাজ করছে, এরকম নয় যে এটার কোনো আমার ইনপুট লাগবে বা হ্যাকারকে ওখানে গিয়ে ক্লিক করতে হবে, কিছু না, তাহলে কিন্তু এই মোবাইলটা পুরোপুরি কম্প্রোমাইজড হয়ে যাবে। এবং যে মুহূর্তে কম্প্রোমাইজড হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিছু হয়নি। হ্যাঁ, তো তখন কি হবে, এই মোবাইলটার অ্যালবাম থেকে টেনে নেবে, কন্ট্যাক্ট লিস্ট টেনে নেবে, ক্যামেরা চালু করে দেবে, আজকে ওখানটায় যে মাইক্রোফোন চালু করে দেবে। এবার কত মোবাইল যেভাবে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে খুব বোঝা কোনো মুশকিল, কারণ আমরা কিন্তু এটা হামেশা করি। এবং আমি বলছি না সমস্ত তারে গন্ডগোল আছে, কিন্তু আমি চান্স নেব কেন? যে মুহূর্তে আমি এই কাজটা করব, আর আমার মোবাইল হচ্ছে আমার লাইফ লাইন, রাইট? মোবাইল যদি একবার কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে কিন্তু আমাকে বাঁচানো। ম্যাক্সিমাম লোক বলে যে আমাকে স্পাই করছে, আমাকে যা হচ্ছে আমি বুঝতে পারছি না, সব জেনে যাচ্ছে। তো এরম কিন্তু বিভিন্ন উপায় আছে যেখান থেকে কিন্তু মোবাইলটা আমার কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। সো মোবাইলটা কিন্তু আমাদেরকে খুব সাবধান থাকতে হবে।
আমি কিন্তু কোনো অচেনা কোনো তার বা কোনো চার্জিং পয়েন্ট সেইখানে কিন্তু মোবাইলটা আমি ব্যবহার করব না, করলে কিন্তু মোবাইলটায় আমার গন্ডগোল হতে পারে। আরেকটা গন্ডগোল দেখুন, সকালে উঠে সবচেয়ে আগে কী করেন? মোবাইল চেক করেন, রাইট? ঘুম থেকে উঠেই চোখ খুলেই মোবাইল চেক, এবং তারপর কি করেন? সকাল থেকে সব গুড মর্নিং মেসেজগুলো আসে হোয়াটসঅ্যাপে, রাইট? দুপুর 12টা অবধি আসে। এবার এই মেসেজগুলো কনস্ট্যান্ট, তার মধ্যে প্রচুর ছবি থাকে, কারেক্ট? ছবি থাকে, ভিডিও থাকে, এবং আমরা কিন্তু খুব র্যান্ডামলি এই ছবি ভিডিওগুলো ডাউনলোড করতে থাকি, চেক করতে থাকি। কত রকম গুড মর্নিং মেসেজ আসে আমাদের কাছে। এবারে যে ছবি ভিডিওগুলো আসছে, সেই ছবি ভিডিওটা যিনি পাঠিয়েছেন তিনি কি ওটা বানিয়েছেন? কোনো দিনই বানাননি। কে বানিয়েছে কেউ জানে না। এবার আমি যদি একটা সুন্দর ছবি বা ভিডিও বানিয়ে আপনাদের কাউকে পাঠিয়ে দিই, এবং আপনারা সব জায়গায় ওটাকে নিজে ক্লিক করলেন, আরও 10টা লোককে ক্লিক করালেন, ফরওয়ার্ড করালেন, তার মানে পরপর কিন্তু মোবাইল সমস্ত কম্প্রোমাইজড হয়ে গেল। এবার আমি তাহলে কি করি? আমি কিন্তু কোনো দিন ছবি ভিডিওতে ক্লিক করি না। আমি সবসময় যা লিখি টেক্সটে লিখি, সেটা পুজোর সময় হোক বা কোনো গ্রিটিংস হোক, ক্রিসমাস হোক, নিউ ইয়ার্স হোক, আমি কোনো দিন কাউকে ভিডিও পাঠাই না, ছবি পাঠাই না, সবসময় টেক্সটে লিখি যে যা লেখার বক্তব্য। কিন্তু সেটাতে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স নেই। কিন্তু যখনই র্যান্ডামলি আমি ক্যাজুয়াল হয়ে যাব আর ক্লিক 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 করতে থাকবো, তখনই কিন্তু সমস্যাটা দেখা দেবে। সবচেয়ে বেশি কাকে বিশ্বাস করেন? আমি উত্তর দিয়ে দিচ্ছি, google.com। যাবতীয় এখন ChatGPT চলে এসছে, ChatGPT আগে google.com ছিল। তো এই যে ChatGPT হোক, গুগল, এখন ChatGPT কতটা ব্যবহার করেনি, কিন্তু গুগলটাকে স্ক্যামাররা মারাত্মকভাবে কিন্তু ব্যবহার করে স্ক্যাম করার জন্য। কারা কারা পুরীতে হোটেল বুকিং করার জন্য টাকা নষ্ট করেছেন? এই দেখুন, ডেঞ্জারাস অবস্থা সবচেয়ে বেশি হয় দীঘা আর পুরী। হোটেল বুকিং করতে গিয়ে যেগুলো সবার উপরে চলে আসে, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ফ্রড। গুগলে যা দেখাচ্ছে, এইটাকে দেখানো বলে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন তারা সবাই জানে যে কিওয়ার্ড প্ল্যানার আছে। কিওয়ার্ড প্ল্যানার মানে কি? মানুষ কি দিয়ে গুগলে সার্চ করে সেটা সবাই জানতে পারে। কে করছে জানতে পারে না, কিন্তু কত কি এক্স্যাক্ট কিওয়ার্ড, কি ভলিউম অফ সার্চ, সেটা কিন্তু জানাটা খুব সোজা। এবার আমি যদি দেখি যে মানুষ পুরী হোটেল দিয়ে সার্চ করছে, বা আমার হোয়াটসঅ্যাপ কাজ করছে না দিয়ে সার্চ করছে, বা SBI আমার কার্ডটা কাজ করছে না দিয়ে সার্চ করছে, এই সমস্ত কিওয়ার্ড দিয়ে এমন সাইটগুলোকে বানিয়ে দেয় উইথ ভেরি গুড ডিজিটাল মার্কেটিং। অরিজিনাল সাইটটা থাকে নিচে, এই ফেক সাইটগুলো থাকে উপরে, এবং আপনি যে মুহূর্তে ওটাকে আপনি ক্লিক করবেন বা কোনো আপনি ওখানে রেসপন্স করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সোজা হেঁটে হেঁটে ঢুকে গেলেন জামতারা কল সেন্টারে। ইলেকট্রিসিটি বিল কেটে দেবে এরকম কজন পেয়েছেন? সবাই পেয়েছেন তো? হ্যাঁ, সবাই পেয়েছে। ইলেকট্রিসিটি বিল কেটে যাবে, একটা SMS চলে এসছে। ওই SMSগুলো যে আসে, ওই SMSগুলো যে ফেক না জেনুইন জানবেন কি করে? ওটার বোঝার উপায় কি? দেখবেন সবকটা SMS এর মধ্যে স্পেলিং মিস্টেক থাকে। খেয়াল করেছেন? যত ফেক SMS তার মধ্যে একটা ছোট্ট করে স্পেলিং মিস্টেক থাকে। এবার জামতারার লোক কি আর ইংলিশ জানে না? ভালোই জানে। তাহলে ওই স্পেলিং মিস্টেক রাখে কেন? স্পেলিং মিস্টেক রাখার কারণ ওদের কল সেন্টারটা খুব ছোট, ওরা চায় না বুদ্ধিমান লোক ফোন করুক। তো ওই স্পেলিং মিস্টেক রাখার পরে ওই ভুল স্পেলিং দেখেও যে বিশ্বাস করে ফোন করে, ওরাই হচ্ছে ওদের জন্য আদর্শ কাস্টমার। এর বেশি আর বললাম না, আপনারা ওই আদর্শ কাস্টমারের মধ্যে পড়বেন না প্লিজ। হ্যাঁ, কারণ যখনই দেখবেন একটা স্পেলিং মিস্টেক ভুল আছে, তখনই বুঝবেন কোনো ভালো কোম্পানি এরকম ভুল স্পেলিং মিস্টেক দিয়ে সিরিয়াসলি কোনোদিন আপনাকে SMS করবে না, রাইট? এখন শর্টকাট দিয়ে পাঠাচ্ছে। এখন কিন্তু এরমও হচ্ছে যে অটোমেটিক ভয়েস কলার দিয়ে পাঠাচ্ছে। অনেকে নিশ্চয়ই পেয়েছেন, দেখবেন অটোমেটিক ভয়েস কলার, প্রেস 1, প্রেস 0, এইরকমভাবে কিন্তু আস্তে আস্তে টেকনোলজি ওরাই ব্যবহার করা শুরু করেছে। টেকনোলজি কীরকম দেখুন, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, মানে চুরি করা দেখানোটা উদ্দেশ্য নয়, চুরি ঠেকানোটা উদ্দেশ্য।
আমি একটা টর ব্রাউজার ইউজ করছি, এখানে অনেকেই হয়তো টর ব্রাউজার জানেন। আপনারা এতদিন অবধি যা ইন্টারনেট চেক করেছেন সেগুলো সব সারফেস ওয়েব। সারফেস ওয়েব মানে হচ্ছে এরকম টাইপের। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এইটা যদি আমার এরকম চেহারা দাঁড়ায়, রাইট, আমার যদি এরকম একটা চেহারা দাঁড়ায়, উপরে যে 4% দেওয়া আছে, আপনাদের যাবতীয় ইন্টারনেট সার্ফিং এখন অবধি 4%-এর মধ্যে সীমাবদ্ধ। বাকি 96% অফ দ্য ইন্টারনেট আপনারা কোনোদিন দেখেননি, মানে ইন্টারনেটের ম্যাক্সিমামটা আপনারা কোনোদিন দেখেননি। এই নিচের যে পার্টটা 96% এটাকে বলে ডিপ ওয়েব। এবং এই ডিপ ওয়েবের মধ্যে, ডিপ ওয়েবের মানে ইউএসপি কি, ডিপ ওয়েব হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার পরিচয়টা গোপন রাখা যায়, মানে আইপি অ্যাড্রেসটাকে ওরা চেপে দেয়। এটার কারণ কি, এই ডিপ ওয়েবটা বানানো হয়েছিল ফ্রি স্পিচের জন্য। এমন এমন দেশ আছে যেখানে ফ্রি স্পিচ করা যায় না, তার জন্য এটা বানানো হয়েছিল। কিন্তু যেহেতু এটা ফ্রি মানে আইডেন্টিটিকে চেপে দেয়, ক্রিমিনালরা ইমিডিয়েটলি এটাকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। তার জন্য এর মধ্যে একটা পার্ট আছে যেখানে প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়, যেটাকে বলে ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েবের আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই ডার্ক ওয়েবটা একমাত্র এই টর ব্রাউজার দিয়েই খোলা যায়। ডিটেলস যাচ্ছি না যে কেন অন্যটা দিয়ে যায় না বা যায়। আমি একটা সাইট দেখাচ্ছি, thehiddenwiki.org, খুলতে পারেন মানে নিজের রিস্কে। এইখানে এটা কালো বলে ডার্ক ওয়েব না, এমনি ভালো বানিয়েছে, সাদাও হতে পারে। এইখানে একটা সাইট আছে, একটু বড় করে দেখাচ্ছি, রেন্টা হ্যাকার, দেখতে পাচ্ছেন রেন্টা হ্যাকার। এটা লাইভ সাইট, আমি লাস্ট বোধ হয় 13 বছর ধরে দেখাচ্ছি এটা। সাইটটা দেখুন, এটা লাইভ সাইট রেন্টা হ্যাকার। ভদ্রলোক এখানটা একটা প্রাইস ক্যাটালগ বানিয়ে রেখে দিয়েছেন, তার মধ্যে লেখা আছে রুইনিং পিপল, ফেসবুক হ্যাকিং ব্যবহার করার চেষ্টাই করবেন না, টাকাও যেতে পারে। এবং একটা প্রাইস ক্যাটালগ দিয়েছে 9,000 ইউরো, 900 ইউরো, 500 ইউরো, এবং খুব এথিক্যাল মানুষ, রিফান্ড পলিসিও আছে। এইবার এই যে লোকগুলো আছে, সমস্যাটা হচ্ছে এদের সঙ্গে এবার জামতারা গ্যাং না হাত মিলিয়ে ফেলেছে। আর এরা কিন্তু স্ক্যামার না, এরা একদম জেনুইন হ্যাকার। মানে এদের কাছে এমন এমন সব টেকনোলজি আছে, এবং এরা দেশের বাইরে, ইসরায়েল হতে পারে, চায়না হতে পারে, রাশিয়া হতে পারে, মানে ভেরি অ্যাডভান্স নলেজ এদের কাছে আছে। এবার এদের সঙ্গে যখন জামতারা হাত মেলাচ্ছে, ফ্রডটা এমন সফিস্টিকেটেড হয়ে যাচ্ছে যে বিশ্বাস হচ্ছে না যে ওটা আদৌ আসল না নকল। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওবামার ডিপফেক। এটা আপনারা নিজেরাও, আমি যা দেখাচ্ছি মোটামুটি, আমি তো পিপিটি ইউজ করি না, আমি লাইভ দেখিয়ে দিই সমস্ত। হ্যালো, না না ঠিক আছে। এটা দেখুন, এটাকে বলে ডিপফেক। এখন আমার কাছে যদি কোনো ফেক নিউজ আছে, এটা বন্ধ করছি আমি। এই যে কাণ্ডটা করেছে, এইটা এতটাই ইজি করা একটা এরম প্রচুর ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে কিন্তু এটা করে দেওয়া যায়, কোনো পয়সা লাগে না। একটা ভিডিও নামাবে,
ভিডিওটা নামিয়ে যা লিখবে সেটাই বলতে থাকবে এবং লিপসিঙ্ক করে দেবে। এটা কিভাবে ব্যবহার করছে দেখুন, কলকাতার মধ্যে হয়েছে, প্রচুর মানুষ পয়সা খুঁজেছে। ফোন করে স্কুলের বাচ্চাদের বাবা মাকে ফোন করেছে, ফোন করে বলছে যে আপনার ছেলে বা মেয়ে ধরা পড়েছে, থানায় বসিয়ে রেখে দিয়েছি, নয় মারপিট করেছে, নয় ড্রাগস খেয়েছে, এরকম কিছু একটা উল্টোপাল্টা বলেছে। এত অবধি তো ঠিক আছে। এবার বলছে বাচ্চার সঙ্গে কথা বলুন। বাবা মাকে ফোন ধরিয়ে দিয়েছে। বাবা মা যখন কথা বলছে, সে অরিজিনাল, সে বাচ্চার গলায় শুনতে পাচ্ছে যে বাবা আমি পুলিশের থানায় বসে আছি, প্লিজ এসো আমাকে বাঁচিয়ে নিয়ে যাও। কোনো বাবা মা যদি বাচ্চার গলা ফোনে এভাবে শোনে, তার আর মাথা কাজ করে না ঠিকমতো, রাইট? এবং প্রচুর কিন্তু এরকম মানুষ টাকা দিয়ে দিয়েছে। কি করে করলো? এই ডিপ ফেক। কীভাবে করছে? খুব সিম্পল ব্যাপার। আপনারা সবাই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, রাইট? যারা বাচ্চারা তাদের তো বেশি বেশি করে আছে। ইনস্টাগ্রামে রাত দিন ভিডিও তুলছেন, রিল তুলছেন, ওই রিলগুলোকে ডাউনলোড করে, ওই রিলটা ডাউনলোড করে তারপরে এই ডিপ ফেক দিয়ে পুরো ভয়েস ওভার করে এমনভাবে শোনাবে যে আপনি এমন কিছু বলছেন যেটা আপনি বলেননি। এবং তারপরে কি করছে, সেটা বাবা মাকে শুনিয়ে টাকা নিচ্ছে, বন্ধুদের শুনিয়ে টাকা নিচ্ছে, বলছে আমি এক্ষুনি একটা ভিডিও কল পাঠালাম, একটু দেখে নে, আমার কিছু টাকাপত্র দরকার, এই সমস্ত বলে কিন্তু উল্টোপাল্টা টাকাপত্র নিয়ে নিচ্ছে। কালকে যদি কোনো বন্ধুর কাছ থেকে কোনো ভিডিও কল আসে যেখানটায় বলছে যে আমি বিপদে পড়েছি, আমার টাকা লাগবে, ট্রাস্ট মি, ইট মে নট বি কারেক্ট। এটা কমপ্লিটলি কিন্তু ডিপ ফেক হওয়ার চান্স আছে। সুতরাং একদিকে যারা ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও তুলছেন তাদের জন্যও বলছি যে তারা কিন্তু এত ভিডিওগুলো এক্সপোজ করবেন না, কারণ এই ভিডিও থেকে কিন্তু ডাউনলোড করে ডিপ ফেক এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে এটা আপনারা হয়তো খবর মাঝখানে পেয়েছিলেন, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে নিয়েও একটা ডিপ ফেক বানিয়েছিল, রাইট? একজন অ্যাক্ট্রেসকে নিয়ে ডিপ ফেক বানিয়েছিল। এবার তার জন্যে তাকে প্রমাণ করতে হয়েছিল যে ওটা আমি নই, রাইট? কালকে যদি কারোর একটা ডিপ ফেক বানিয়ে মার্কেটে ছেড়ে দেয়, তখন কিন্তু এটা একটা কেলেঙ্কারি জায়গায় চলে যাবে। সুতরাং যারা যারা সমস্ত ইনস্টাগ্রামে মানে সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে রিকোয়েস্ট যে একটু কম কম ভিডিওগুলো আপলোড করুন, কারণ ওই ভিডিওগুলো ডাউনলোড করে এমন কেলেঙ্কারি শুরু হবে, সেখানে কিন্তু আপনারা সামলাতে পারবেন না। আরেকটা জিনিস বলি, এই যে ফেসবুক, এটা খুব মারাত্মক ফ্রড হচ্ছে। আমি একটা একটা করে পয়েন্ট বাই পয়েন্ট আসছি। এই যে ফেসবুকে মারাত্মক প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, তাই তো? আমার তো বোধহয় 900-র উপর ফ্রেন্ড পেন্ডিং পড়ে আছে, এনিওয়ে 5000 হয়ে গেছে, আর অ্যাডও করতে দেয় না। তো এই যে ফেসবুকে যে ফ্রেন্ডশিপ রিকোয়েস্টগুলো আসে, ওটা জেনুইন না ফেক প্রোফাইল বুঝবো কি করে? বোঝার উপায় কি? ডেট ক্রিয়েট, কমন ফ্রেন্ড তো এখন দেখবেন যে কোনো একটা ফেক প্রোফাইল বানিয়ে 10-15টা লোক তো ফটাফট এমনি অ্যাড হয়ে যায়, না দেখেই সব অ্যাকসেপ্ট করে নেয়। কমন ফ্রেন্ড থাকবে, কিন্তু আমার বোঝার উপায় হচ্ছে, আমার একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমার যদি একটা প্রোফাইল, আমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানটাতে, এটা আমার ফেসবুক প্রোফাইল। এইখানে আমার যদি প্রোফাইলটা, আপনি নতুন র্যান্ডম প্রোফাইল খোলেন, আমার প্রায় বোধহয় জানি না, আমি নিজে অ্যাকসেপ্টও করি না খুব একটা ফ্রেন্ডশিপ। তো আমার এখানটায় যদি একটা র্যান্ডম আপনি কেউ একটা ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠায়, আমি চিনি না, যাকে চিনলেও হতে পারে, আমার চেনাদের মধ্যেও অনেক আছে যেগুলো ফেক প্রোফাইল বানাচ্ছে। যে প্রোফাইল 3 মাসের পুরনো নয়, মানে উইদিন 3 মান্থস, সেটা কিন্তু হাই চান্স আছে ফেক প্রোফাইল। 1, 2, 15টা ছবি তুলেছে একদিনের মধ্যে, 15 থেকে 20টা ছবি তুলেছে, কিন্তু উইদিন আ টাইম পিরিয়ড অফ উইদিন 1 or 2 days। আপনারা কেউ একদিনের মধ্যে 20টা ছবি তোলেন না, কিন্তু যে কটা ছবি তুলেছে সব পুরনো ছবি, নতুন ছবি নেই, সব পুরনো ছবি আপলোড করেছে, মানে কোথা থেকে নামিয়ে তুলে দিয়েছে। এরকম যদি কখনো দেখেন, তাহলে বুঝবেন ওই প্রোফাইলটা কিন্তু ফেক প্রোফাইল। এবার ফেক প্রোফাইলে যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে গন্ডগোলটা কি?
যে মুহূর্তে ফেক প্রোফাইল আমি অ্যাকসেপ্ট করব, সঙ্গে সঙ্গে কিন্তু হাই হ্যালো করতে করতে একটা ভিডিও কল চালু করে দেবে। এই ভিডিও কলের ভিকটিম কলকাতায় প্রায় 10,000, 10,000 ভিকটিমস ইন ক্যালকাটা। কি করবে? যে মুহূর্তে ভিডিও কল চালু করবে, ওইখানে একটা ছোট্ট ক্লিপ বানাবে। ওই ক্লিপটা বানিয়ে তার মধ্যে মরফিং করবে। মরফিং করে ধমকি দেবে যে আপনি যদি এবার টাকা না দেন তাহলে কি করব, আমি এটাকে ইউটিউবে আপলোড করে দেবো, আমি এটা ফেসবুকে আপলোড করে ট্যাগ করে দেবো। ট্রাস্ট মি, কোনো দিন করে না। কেন করে না? যে মুহূর্তে ওই ভিডিওটা আপলোড করবে ওর আইপি অ্যাড্রেস কিন্তু এক্সপোজ হয়ে যাবে। আজ অবধি আমি কোনোদিন দেখিনি কোনোদিন এরকম এই ভিডিও কলের ভিডিও কোথাও আপলোড করেছে। বাট 10,000 ভিকটিমস। কেন? যখন এরকম একটা ধমকি দেয় মানুষ ভয় পেয়ে যায় যে আমার ছবি এরকম একটা মরফিং করে তুলে দেবে। আর এই কেসগুলো পুলিশ স্টেশনে যায় না ভয়ের চোটে, যে আমার একটা সোশ্যাল ট্যাবু, আমাকে একটা বয়কট করে দেবে। এইগুলো কিন্তু সবসময় খেয়াল রাখবেন, যখনই কোনো ধমকি এরম ধরনের সোশ্যাল মিডিয়াতে বা কেউ যদি দেয় তাহলে কিন্তু কখনো ভয় পাবেন না, কাউন্টার ধমকি দিতে হবে। বলতে হবে যে আমি পুলিশের থানায় গিয়ে আপনার নামে অ্যাপ্রোচ করব। দেখবেন একবার যদি কাউন্টারে ধমকি দেন ও সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। কারণ 130 কোটির জনগণ, ও আপনার উপর টাইম নষ্ট করবে না। হ্যাঁ, ও আরেকটা কাউকে খুঁজে বার করে নেবে। মানে এতটাই ইজি ব্যাপারটা এদের থেকে বাঁচা। মানুষ ভয়ে যে মুহূর্তে ওরা সেন্স করে নেয় যে আপনি ভয় পেয়ে গেছেন, অমনি ওদের কিন্তু চাপটা বেড়ে যায়। যখনই সেন্স করবে যে আপনি কোনোভাবেই ভয় পাবেন না, তখন কিন্তু ওরা আপনার উপর সময় নষ্ট করে না, সঙ্গে সঙ্গে কিন্তু ওরা আপনাকে ছেড়ে দেবে। আরেকটা খুব বড় ফ্রড, সেটা হচ্ছে লোন ফ্রড। এটা আরেকটা মারাত্মক ছড়াচ্ছে। লোন ফ্রডটা কি? 800-র উপর অ্যাপ আছে যেগুলো আপনাকে উইদাউট ডকুমেন্ট লোন দিয়ে দেবে। কীভাবে কাজ করে? যে মুহূর্তে আপনি অ্যাপটা ডাউনলোড ইনস্টল করবেন আপনার মোবাইলে, সঙ্গে সঙ্গে ও পুরো কন্ট্যাক্ট লিস্টটা তুলে নেয়। এবার আপনি ভাবলেন আমাকে তো চেনে না, জানে না, কোথায় আমাকে, আমি তো পাড়ায় বিরাট, আমার ক্ষমতা আছে, কি করবে? আর কিছু না, ও ওই কন্ট্যাক্ট লিস্টটা ধরে ধরে ফোন লাগাবে, করে বলবে আপনাকে গ্যারান্টার রেখে এই ছেলেটি লোন নিয়েছে। কন্ট্যাক্ট লিস্টে যত মানুষ সবাই আপনার উপর রেগে যাবে। এবার আপনাকে বলবে পয়সা দাও, আর সেই পয়সা কোনো দিন ফুরাবে না। 5,000 টাকা নিয়ে 5 লাখ টাকা চাইবে, আদৌ কোনো টাকা ঢুকবেই না আপনার অ্যাকাউন্টে। সুতরাং লোন ফ্রড কিন্তু যদি কখনো হয়, এটা কিন্তু একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি যে কখনো কিছু গন্ডগোল হলে কোথায় যেতে হয়। আগে একটা পুলিশের জিডি করবেন। কেন? আরবিআই ছাড়া বা আরবিআই অ্যাপ্রুভড এজেন্সি ছাড়া লোন কেউ দিতে পারে না। দিলে কিন্তু সে অপরাধী, আপনি অপরাধী নন। সুতরাং কেউ যদি বলে আমি লোন দিচ্ছি বা আপনি লোন নিয়েছেন আমার কাছ থেকে, সে কালপ্রিট, আপনি কালপ্রিট নন। পুলিশে যদি কেস করেন আপনার কিছু হবে না, তার হবে, তাকে ধরে নিয়ে আসবে। সুতরাং যখন কেউ বলছে লোন নিয়েছি টাকা ফেরত দিন, 50% ইন্টারেস্ট, 100% ইন্টারেস্ট, আপনি সঙ্গে সঙ্গে পুলিশের থানায় গিয়ে কমপ্লেন করে দেবেন। যেই কমপ্লেন করবেন ওই জিডির কপিটা নিয়ে, জিডি মানে জেনারেল ডায়েরি, জিডির কপি নিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দেবেন যে আমাকে এরকম ভিকটিম, আমি কোনো লোন নেইনি, আমি লোন স্ক্যামের ফ্রড হয়েছে আমার সঙ্গে, আপনারা কেউ যদি যোগাযোগ করে আপনারা বিশ্বাস করবেন না। যে মুহূর্তে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এটা দেবেন, লোক কিন্তু আপনাকে ভরসা করবে। কিন্তু ওরা যদি আগে ফোন করে নেয় তাহলে কিন্তু আপনার কথা বিশ্বাস করবে না। এটা কিন্তু মারাত্মক হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু প্রচুর গণ্ডগোল হচ্ছে। সুতরাং ডিজিটাল অ্যারেস্ট, লোন ফ্রড, পুরী হোটেল স্ক্যাম। আজকে যখনই গুগলে যাবেন, গুগলে গিয়ে দেখবেন এখানটাতে যদি আপনি পুরী হোটেল দেন, যদি যেই মুহূর্তে পুরী হোটেল দেবেন দেখবেন উপরের দিকে সমস্ত ম্যাপের উপর বিভিন্ন হোটেল দেখাবে। এইগুলো কিন্তু আমিও বানিয়ে দিতে পারি, ওকে লাগবে না আমার। এইটা বিশ্বাস করে যে মুহূর্তে আপনি ওখানটা একটা কিছু বুক করবেন, যেমন ধরুন এখানে যে হোটেল 3.2 স্টার দেওয়া আছে, 295 লোক রিভিউ দিয়েছে 3.2, ডেফিনেটলি স্ক্যাম। কারণ এইখানে না চেক করে, রিভিউ না চেক করে আপনি যে মুহূর্তকে ফোন লাগালেন, এখানে ক্লিক করে দেখুন, যে মুহূর্তে ক্লিক করবেন ওখানে একটা নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বারটা দেওয়া আছে। এবার আপনি যে মুহূর্তে রিভিউতে যাবেন দেখবেন ওখানে লেখা আছে স্ক্যাম বা কিছু একটা লেখা আছে।
উল্টোপাল্টা কিছু একটা লেখা আছে। বিভিন্ন ধরনের স্ক্যাম করছে, একটু সাবধান যদি না হবেন তো দেখবেন ওখান থেকে আপনার টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোবাইলে যখন কিছু ইনস্টল করছেন আরেকটা খুব গন্ডগোল হয়, 2-3টে সফটওয়্যার একটু মোবাইলে কোনোদিন ইনস্টল করবেন না। একটা হচ্ছে AnyDesk, এই সফটওয়্যারটার নাম হচ্ছে AnyDesk, আরেকটা টিম ভিউয়ার, আরেকটা হচ্ছে কুইক সাপোর্ট। এরকম আরও কিছু সফটওয়্যার আছে। যে মুহূর্তে এগুলোকে মোবাইলে ইনস্টল করে নেবেন সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলটা হ্যাক মানে স্ক্যামারের ডাইরেক্ট কন্ট্রোলে চলে আসবে। আমাকে অনেক সময় ফোন করে বলে আমার কাছে SMS এলো না, আমার কাছে OTP এলো না, এদিকে আমার টাকা বেরিয়ে গেল। কি করে বেরোলো? সঙ্গে সঙ্গে হচ্ছে এই কেসটা, AnyDesk ইনস্টল করেছে মোবাইলের মধ্যে, হ্যাকার পুরো মোবাইলের কন্ট্রোলটা নিয়ে নিয়েছে। তারপরে ও ট্রানজ্যাকশন করেছে, OTPটা ঢুকেছে, যেই OTP ঢুকেছে ও ওটা ইউজ করে OTP ডিলিট করে দিয়েছে। তারপরে ট্রানজ্যাকশন SMS-টাও ঢুকেছে, সেটাও ডিলিট করে দিয়েছে। এবার মোবাইল তো ও পকেটে রেখে দিয়েছে, কিন্তু ওর মোবাইল কিন্তু অ্যাক্সেস কাজ হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস চলছে, রাত্রিবেলা ঘুমোচ্ছে চালু করে তাতেও চলছে। এবার রাত্রিবেলা যখন ও বসে বসে টাকাটা বার করছে ও টেরও পাচ্ছে না যে টাকা বেরোচ্ছে আর SMS ডিলিট হচ্ছে। তো এই ধরনের সফটওয়্যার থেকে কিন্তু একদম যতই কেউ বলুক না কেন মোবাইলে ইনস্টল করতে, কোনো দিন এই মোবাইলগুলো মোবাইলে কিন্তু ইনস্টল করবেন না। কারা কারা মোবাইল এক্সচেঞ্জ অফারে গেছেন বা মোবাইল বিক্রি করেছেন? কিভাবে ডেটা স্যানিটাইজ করেছেন? আচ্ছা, সেটা কাজ দেয় না অ্যাকচুয়ালি না। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। হার্ড ডিস্কের মধ্যে ডিলিশন করার কোনো জায়গা নেই। হার্ড ডিস্ক ডেটা ডিলিট করতে পারে না। কি করে? যখন আমি হার্ড ডিস্কে বলি ডেটা ডিলিট করতে, ও শুধু জায়গাটাকে দেখিয়ে দেয় এমটি, ডেটা কিন্তু আছে। হার্ড ডিস্ক কী করে, ও জায়গাটাকে শুধু একটা ফ্ল্যাগ চেঞ্জ করে দেয়, করে ওই জায়গাটাকে বলে আমার এটা খালি হয়ে গেছে। খালি হয় না, ডেটাটা আছে। হার্ড ডিস্কের কোনো ডিলিট করার কোনো মেকানিজম নেই। নতুন যখন ডেটা আসে তখন যে জায়গাগুলোকে খালি মার্ক করা আছে সেইখানে ও ভরতে 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 যায়, তখন পুরনো ডেটাগুলো সমস্ত ওভাররাইট হয়ে যায়। ওভাররাইট ছাড়া হার্ড ডিস্ক ডেটা কোনো দিন যায় না। আপনি পুরনো হার্ড ডিস্ক যদি নিয়ে আসেন, আমি একটা মোবাইল ফরেন্সিক সফটওয়্যার চালিয়ে দেবো, দেখবেন সব ডেটা চলে এসছে একদম শুরুর থেকে। তাহলে এবার কি কাণ্ড, যদি মোবাইল বা ডিজিটাল ক্যামেরা, অনেক সময় হয় না ক্যামেরা নিয়ে আমি সার্ভিস সেন্টারে দিয়ে দিলাম বা কোনো বন্ধুকে দিলাম বা পেন ড্রাইভ দিয়ে দিলাম, এরম ধরনের দিয়ে দিলাম জিনিসগুলো, ও কিন্তু ডেটাগুলো কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গেলেও ওখান থেকে ডেটা তুলে আনতে পারে, মানে ছবি বা আমার কোনো চ্যাট বা এরম ধরনের কিছু। এই যে সফটওয়্যারটা আছে D-band, DBAN, গুগল সার্চ করলে পেয়ে যাবেন, এটা ফ্রি সফটওয়্যার। এই D-band দিয়ে আমি যদি এই D-bandটা আমি আমার ল্যাপটপে ইনস্টল করি, করার পর ও বলবে, আমি বলবো এটাকে সিকিউরলি ইরেজ করো। ও বলবে কি, এই যে মোবাইলটা কানেক্ট করে দেবো আমার মোবাইলের কেবল দিয়ে, ও ল্যাপটপের সফটওয়্যারটা মোবাইলটাকে ইরেজ করে দেবে। ইরেজ মানে ও ফার্স্টে খালি করবে, আবার ডেটার মধ্যে ভর্তি করবে যাতে পুরো ডেটাগুলো সমস্ত ওভাররাইট হয়ে যায়। এটা ছাড়া কিন্তু আর কোনো, মানে আমি তার মানে কী হবে, মোবাইল কি বিক্রি করবো না? অবশ্যই করবো। ডিজিটাল ক্যামেরা অবশ্যই বিক্রি করবো, হার্ড ডিস্ক পেন ড্রাইভ অবশ্যই অন্য লোককে দেবো, কিন্তু এই সফটওয়্যারটা ইউজ করে ঠিক মতো ওয়াইপ করে তবেই আমি দেবো, নইলে কিন্তু ডেটা অন্যের হাতে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কার কার ক্রেডিট কার্ড আছে? বাচ্চাদের আছে নাকি? অনেকেরই আছে। ক্রেডিট কার্ড ছাড়া এখন খুব ডিফিকাল্ট। ক্রেডিট কার্ডের দুদিকের যদি ছবি তুলে নেওয়া হয় তাহলে OTP আর পিন ছাড়া ট্রানজ্যাকশন করা যায়। OTP পিন আছে তো, কিন্তু আমি OTP পিন ছাড়া কি ট্রানজ্যাকশন হয়? যদি আমি ক্রেডিট কার্ডের দুপাশের ছবি তুলে নিই, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের দুপাশের ছবি তুলে নিই, হ্যাঁ, তারপর তাহলে OTP কেন আসবে না? OTP আসবে না কেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। বিদেশি সাইটে, যদি আমি বিদেশি ই-কমার্স সাইটে কেনাকাটা করি, OTP পিন লাগে না, এটা অনেকে জানে না। ইন্ডিয়ার মধ্যে যদি সাইট হয় যেমন amazon.in, amazon.in, তাহলে OTP লাগবে।
যদি আমি amazon.com-এ গিয়ে ওই ক্রেডিট কার্ডটা ইউজ করি, আমাকে ওটিপি চাইবে না। এটা ভয়ঙ্কর জিনিস। এবার কি হলো, আমি যদি একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে আমি ক্রেডিট কার্ডটা বা ডেবিট কার্ডটা আমি কাউকে, একটা ওয়েটারকে দিয়ে দিলাম, ও ক্রেডিট কার্ডটা নিয়ে বললো আমি পস মেশিনটা আনতে যাচ্ছি, একটু সরে গিয়ে দুপাশের ছবি তুলে নিল, তাহলে আমার ক্রেডিট কার্ডের নাম্বার, নাম, এক্সপায়ারি ডেট আর সিভিভি, এই 4টি ইনফরমেশন যদি বার করে নিল, যে কোনো ট্রানজ্যাকশান শুরু করে দেবে উইদাউট এনি ওটিপি, উইদাউট পিন, মানে পুরো ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট খালি করে দেবে। এটার উপায় কি বাঁচার উপায় হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ে ঢুকে দেখবেন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানটাকে ডিসেবল করে রাখা। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান যদি এনেবল থাকে তাহলেই সর্বনাশ হয়ে যাবে। একবার যদি ছবি পায়, এখানে কিচ্ছু করবে না, ছবিটা তুলে, আমি একটা সাইট দেখাচ্ছি, সাইটটা দেখলে বুঝতে পারবেন। এটাও আমি ডার্ক ওয়েবের, ডিপ ওয়েবের সাইট। এই দেখুন এই সাইটটা, এটা বেসিক্যালি অনলাইন চোর বাজার ক্রেডিট কার্ডের লাইভ সাইট। এই ডিপ ওয়েব সাইটটাতে ক্রেডিট কার্ড বিক্রি হচ্ছে। কেন বিক্রি হচ্ছে? যে ছবিটা তুলেছে সে নিজে ইউজ করে না, সে তো ইন্ডিয়ার মধ্যে বসে আছে। সে এবার কী করবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় তার ছবিটা পাঠিয়ে দেয়। সেইখানে যে ছেলেটা বসে আছে সেইখানে কেনাকাটাটা করে, আর মালয়েশিয়া যে ছেলেটা ছবিটা তুললো সে ওই ছবিটা তুলে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়, যাতে ইন্ডিয়াতে বসে কেনা। আর যে দেশের ক্রেডিট কার্ড অন্য কোনো দেশে ব্যবহার করলেই আর ওটিপি পিন লাগে না। সুতরাং এই এনইএফটিতে নেট ব্যাঙ্কিংয়ে গিয়ে আমার যে মুহূর্তে আমি ওটাকে ব্যবহার করব, ওটাকে নেট ব্যাঙ্কিংটা বন্ধ করে দেবো, তাহলেই কিন্তু আমার এই সমস্যাটা মিটে যাবে। অনেকেই ক্রেডিট কার্ড ইউজ করে যেটা কন্ট্যাক্টলেস কার্ড। মানে কি, দেখবেন একটা ওয়্যারলেস সাইন থাকে, ট্যাপ করে বেরিয়ে যায়, রাইট? আমাকে ওটিপি লাগে না, একটা এরকম ট্যাপ করলেই চলে আসে। এবার ট্যাপ করলে যদি চলে আসে, এমন সমস্ত মোবাইল আছে, চাইনিজ মোবাইলগুলো যার মধ্যে এনএফসি আছে, ওগুলো কিন্তু পস হিসেবে ব্যবহার হতে পারে। এবার যদি পস হিসেবে ব্যবহার হয়, আমি একটা এরকম চাইনিজ মোবাইল নিয়ে একটা শপিং মলে যদি এরকম আস্তে আস্তে ঘোরাতে বেরিয়ে যাই, সারাদিনে কিন্তু ভালো কালেকশন হবে। হ্যাঁ, কারণ ট্যাপ হালকা করে কাছে নিয়ে গেলেই 5,000 টাকা অবধি কেটে নেবে ওটিপি পিন ছাড়া, টেরও পাবেন না। এটার উপায় কি বাঁচার? মিষ্টির দোকানে যে অ্যালুমিনিয়াম ফয়েল পাওয়া যায়, ওই ফয়েলের মধ্যে যদি ওই কার্ডটা রাখা যায়, যারা এখানে ফিজিক্সের স্টুডেন্ট আছেন, ফ্যারাডে স্কেচ, ওই ফয়েলের মধ্যে মিষ্টির দোকান বা ক্যাটারিংয়ের দোকানের যে ফয়েলগুলো, অ্যালুমিনিয়াম ফয়েল পাওয়া যায়, ওর মধ্যে যদি জড়িয়ে রাখা হয় তাহলে ওটার কাজ করে না। যখন কাজে লাগবে বার করে নেবেন, আর যখন দরকার হবে না ঢুকিয়ে দেবেন। এই যে এটা হচ্ছে কার্ড শপ, অনলাইন চোর বাজার। দেখুন ক্রেডিট কার্ড বিক্রি হচ্ছে, 2-3টে আবার সোল্ড আউট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু যারা হাসছে তাদের কারো থাকতে পারে এখানটায়, কোনো গ্যারান্টি নেই যে আপনাদের কার্ডটা এর মধ্যে নেই। সবার কার্ড আছে, আমার কার্ড আছে, আমি শুধু নেট ব্যাঙ্কিং দিয়ে ওটাকে বন্ধ করে রেখেছি, আমি সেফ। খুলে দিলেই শেষ। আর যদি খুলতেও হয়, লিমিটটা নিচে করে রাখবেন, যাতে 5,000, 6,000, যদিও আপনি বলবেন যে ডলারে করলে 5,000 তো এমনি বেরিয়ে চলে যাবে, বিদেশে গেলে মুশকিলে পড়ে যাবো, একটুখানি নিচে করে রাখতে হয়, নইলে কিন্তু এর মধ্যে কিন্তু কার্ডগুলো সবার আছে। এটা কিন্তু একদম লাইভ সাইট, যেখানে ক্রেডিট কার্ড বিক্রি, চুরি করা ক্রেডিট কার্ড বিক্রি হচ্ছে। যদি কখনো চুরি হয়, এবার কিছু সাইট দেখাই, যে সাইটগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে cybercrime.gov.in। এই সাইটটা খুব ইম্পর্টেন্ট। কখনো যদি কোনো টাকা চুরি যায়, পুলিশের থানায় না গিয়ে চেষ্টা করুন আগে 1930-তে কল করা, অথবা cybercrime.gov.in এই সাইটটাতে গিয়ে দেখুন, এখানে রেজিস্টার আ কমপ্লেন, যে মুহূর্তে ক্লিক করবেন, এখানে উইমেন অ্যান্ড চিলড্রেন রিলেটেড ক্রাইম, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হয় ধমকি দিচ্ছে, ফেসবুকে কোনো বাজে ছবি তুলে দিয়েছে বা ফেক ছবি তুলেছে, সেগুলো সব এখানে রিপোর্ট করতে পারেন। আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রড, আর একটা হচ্ছে আদার্স সাইবার ক্রাইম। যে মুহূর্তে দেখুন ফিনান্সিয়াল ফ্রডে গেলেন,
এইখানটাতে ফাইল আ কমপ্লেন, আই অ্যাকসেপ্ট, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা যেই ফিল আপ করবেন, যখনই চুরি হয় টাকাটা নয় ইউপিআইতে যায় আর নয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়। উল্টো দিকের যে ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআইতে নাম্বারটা দিয়ে যে মুহূর্তে এখানে রিপোর্ট করবে, এটা ন্যাশনাল ক্রাইম পোর্টাল, সঙ্গে সঙ্গে উল্টো দিকের যে স্ক্যামারের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে যদি করেন তাহলে ওই টাকাটা ওখান থেকে বেরোবে না। তাহলে কি করতে হবে, আমাকে ফার্স্টেই কিন্তু এই সেন্ট্রাল পোর্টালে কিন্তু রিপোর্ট করতে হবে, তবে অ্যাকাউন্টে উল্টো দিকের অ্যাকাউন্টটা ফ্রিজ হবে, টাকাটা ওখান থেকে ফেরত আসার সম্ভাবনা আছে। একটা স্টেপ আছে। কী কী স্টেপ, স্টেপ বাই স্টেপ বলছি। স্টেপ নাম্বার 1, এই পোর্টালটায় গিয়ে আমার পুরো রিপোর্টটা করা, সেখান থেকে একটা জিডি বেরোবে, জেনারেল ডায়েরি। ওই জিডির কপি নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে একটা চিঠি বানানো যে আমার টাকা খোয়া গেছে, এটাকে আপনি ফেরত আনার বন্দোবস্ত করুন, এবং তার সঙ্গে আমার জিডির কপি অ্যাটাচড, আমার ব্যাংক স্টেটমেন্ট কপি অ্যাটাচড। থার্ড স্টেপ হচ্ছে, যে মুহূর্তে উল্টো দিকের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেল, যেতে হবে কোর্টে। কোর্টে গিয়ে বলতে হবে আমার সঙ্গে এরকম একটা ফ্রড হয়েছে, এইটা জিডির কপি। কোর্টকে রিকোয়েস্ট করতে হবে ওই টাকাটা আবার ফেরত আনার জন্য। কেন? উল্টো দিকের যে স্ক্যামারের অ্যাকাউন্ট, সেখানে আপনার টাকার একার টাকা নয়, ওখানে 10টা ভিকটিমের টাকা আছে। ব্যাংক ডিসিশন নিতে পারে না যে টাকাটা কাকে ফেরত দেওয়া হবে, সেই জন্য কোর্টের অর্ডার লাগে। এই থার্ড স্টেপটা মিস করে যায় বলে টাকাটা কেউ ফেরত পায় না। এই কোর্টের অর্ডার থেকে যে মুহূর্তে টাকাটা আপনি কোর্ট অর্ডার দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা রিভার্স হয়ে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এটা যদি না করেন 24 ঘন্টার মধ্যে, ব্যাংক কিন্তু আপনাকে যদি বলে একটু ওয়েট করুন 2 দিন যাক, তাহলেই কিন্তু টাকা ফেরত আসার সম্ভাবনা কমে গেল। এটা খুব ফাস্ট করতে হবে, নইলে কিন্তু সর্বনাশ হবে। সবার কাছে। এবার ধরুন আপনার ব্যাংক ছুটি আছে, ওয়ার্কিং ডেজ নয়, তাহলে যেটা নেক্সট ওয়ার্কিং ডেজ, তখন যেতে হবে। আরেকটা সাইট আছে ট্যাফকপ, গুগল করে দেখবেন ট্যাফকপ। আমি একটু গুগল করেও দেখিয়ে দিচ্ছি। আমি এই সাইটগুলো স্যারকে আমি পাঠিয়ে দেবো লিঙ্কগুলো। এই যে ট্যাফকপ, আচ্ছা দেখা যাচ্ছে না, আমি এটা ছোট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ট্যাফকপ, এই ট্যাফকপ সাইটটা খুব ভালো সাইট, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইট। এই সাইটটা বলছে এইখানে গিয়ে যে মুহূর্তে আপনি 9 ডিজিট মোবাইল নাম্বারটা দেবেন, ও আপনাকে বলে দেবে আপনার নামে কটা সিম অ্যাক্টিভেট করা আছে। কেননা যে কোনো একটা কেওয়াইসি দিয়ে 5 থেকে 7টা সিম অ্যাক্টিভেট করা যায়। এবার আপনি একটা সিম তুলেছেন, ওই দোকান কি করেছে, আপনার কেওয়াইসিতে আরও 5টা সিম তুলে জানতাটাকে দিয়ে দিয়েছে। কালকে যখন ফ্রড হবে, পুলিশ আপনার বাড়ি চলে আসবে। সুতরাং এই ট্যাফকপ থেকে সবসময় চেক করে নেবেন যে আপনার নামে কটা সিম অ্যাক্টিভ। যদি দেখান যে মাল্টিপল সিম অ্যাক্টিভ, আপনি চেনেন না, এখানেই দেখবেন চেক বক্স দেওয়া আছে ব্লক ব্লক ব্লক, সঙ্গে সঙ্গে ব্লক করে আপনি ওই আবার সাইবার ক্রাইমে গিয়ে কিন্তু একটা জিডি করে দেবেন। কারণ যদি কখনো ক্রাইম হয়, পুলিশকে বলতে পারবেন যে আমি তো জানতামই না, দেখুন আমি জিডি করে রেখে দিয়েছি, রাইট। আরেকটা সাইট আছে খুব ইম্পর্টেন্ট সাইট, সেটা হচ্ছে CEIR। এই সাইটটা কি করে, যখনই কোনো হ্যান্ডসেট বা মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, এইখান থেকে সেই হ্যান্ডসেটটাকে আপনি ব্লক করে দিতে পারবেন। কেন? কালকে যদি হ্যান্ডসেটটা ব্লক না করেন, ওইখান থেকে ফেসবুকে ঢুকে যাবে। আপনার অ্যাপ থেকে তো কোনো পাসওয়ার্ড লাগে না। মোবাইলে যদি ফেসবুক, জিমেলে ঢুকতে হয়, তার কোনো পাসওয়ার্ড দরকার পড়ে না। সুতরাং আমি যদি হ্যান্ডসেটটা ইমিডিয়েটলি ব্লক না করি, ওখান থেকে কিন্তু ক্রাইম চালু করে দেবে। তো এটা একটু মাথায় রাখতে হবে। এবং এটা করার জন্যে যেটা দরকার, IMEI নাম্বার। এই IMEI নাম্বার যেটা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা দেখুন, এই যে নাম্বারটা *#06#, এই নাম্বারটা যে মুহূর্তে ডায়াল করবেন, আপনার স্ক্রিনের উপর একটা নাম্বার দেখিয়ে দেবে, যেটা হচ্ছে আপনার IMEI নাম্বার। কালকে মোবাইল যে মুহূর্তে চুরি হবে, এই IMEI নাম্বার দিয়ে কিন্তু জিডি করতে হবে। তখন যদি IMEI নাম্বারটা জিডিতে না মেনশন করেন, ওই মোবাইল কোনোদিন উদ্ধার হবে না। IMEI নাম্বারটা বক্সের মধ্যে থাকে, বিলের মধ্যে থাকে, আর যদি একদমই কিছু ভুলে যান, তাহলে এইখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারেন মোবাইল থেকে এটা কল করে,
এবং ওটা কোথাও লিখে রাখবেন, না লিখে রাখলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবেন, পরে কিন্তু মোবাইলটা যদি চুরি হয় সেখান থেকে কিন্তু আপনারা বার করতে পারবেন না। আচ্ছা, আমি মোটামুটি অনেকটাই কভার করেছি, কারোর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে একবার জিজ্ঞেস করতে পারেন। সো ডিজিটাল অ্যারেস্ট মানে হচ্ছে, আমার লাগবে জল, ঠিক আছে, ডিজিটাল অ্যারেস্ট মানে আপনাকে বিভিন্নভাবে বলছে, ধমকি দিচ্ছে যে আমি পুলিশ থেকে কল করেছি, এবং ট্রু কলারের মধ্যে পুলিশের ছবি ইউনিফর্ম পরা দেখিয়ে দেয় আপনি কোনো একটা ক্রাইম করেছেন এবং ক্রাইম করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হবে। পুলিশ কোনোদিন ফোনে বা হোয়াটসঅ্যাপে ধমকি দেয় না, ম্যাক্সিমাম দেখবেন কলগুলো আসে হোয়াটসঅ্যাপে, এবং হোয়াটসঅ্যাপে দেখবেন নাম্বারটা +92 দিয়ে শুরু হয়। 92 কার নাম্বার? পাকিস্তানের নাম্বার। ইচ্ছা করে করে যাতে কোনোদিন আপনি রিপোর্ট করেন, পুলিশ আর কোনো কিছু করবে না। তো যখনই একটা হোয়াটসঅ্যাপে কেউ কল করে আপনাকে কিছু বলবে, তখনই কিন্তু আপনি বুঝবেন যে ওটা পুলিশের কোনো অ্যাকচুয়ালি ধমকি দিচ্ছে, ওটা জামতারা গ্যাং করছে। আরেকটা খুব ডেঞ্জারাস সফটওয়্যার আছে, যেটা হচ্ছে টেলিগ্রাম সফটওয়্যার। কোনোভাবে মোবাইল কম্প্রোমাইজ হয়ে গেছে, এই টপিকটা আমি একটু আগে ডিসকাস করেছি যে কত রকমভাবে মোবাইল কম্প্রোমাইজ হতে পারে। মোবাইলে যদি আপনি এরকম তারে ইউজ করেন, হ্যাঁ, বা যদি আপনি কোনো উল্টোপাল্টা অ্যাপ ইনস্টল করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800খানা অ্যাপকে ম্যালওয়্যার হিসেবে চিহ্নিত করেছে, যেগুলো প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আছে। সেগুলো এখনও আছে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে এইগুলোকে আপনারা ডাউনলোড করবেন না। লিস্টটা আমি স্যারকে পাঠিয়ে দেবো, হ্যাঁ, লিস্টটা আমি পাঠিয়ে দেবো, আমার কাছে আছে। তো ওই চেষ্টা করবেন যেগুলো একদম এসেনশিয়াল নয় সেই সমস্ত অ্যাপগুলো চেষ্টা করুন মোবাইলে ইনস্টল না করার, স্পেশালি সেই মোবাইলে যেখান দিয়ে আপনি মনিটারি ট্রানজ্যাকশন করছেন। কারণ যে মোবাইলটা আপনার ব্যাংক, আমরা তো বলছি যে মোবাইল মানে হচ্ছে একটা ওয়ালেট, সেই ওয়ালেটটার সঙ্গে কিন্তু এক্সপেরিমেন্ট করা উচিত নয়। একই সব জায়গায় যদি চোরটা ঢুকে যায়, সেখান থেকে কিন্তু আমার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। টেলিগ্রাম সফটওয়্যার নিয়ে বলছিলাম, আমি একটা আইডিয়া দিচ্ছি। সবাই এই SMS-টা তো নিশ্চয়ই বা হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই পেয়েছেন যে একটা ইউটিউবের ভিডিও লাইক করুন 200 টাকা পাওয়া যাবে, ওয়ার্ক ফ্রম হোম। এইটা হচ্ছে সূত্রপাত। কত টাকা জানেন চুরি গেছে? 3 কোটি টাকা, 3 crores। একজন জমি বিক্রি করে টাকা দিয়েছে। এবার আমি স্টেপ বাই স্টেপ বলছি কি করে। ফার্স্টে বলবে যে আপনি একটা ইউটিউব লাইক করুন, আপনাকে 200 টাকা দেওয়া হবে। আপনি আমাদের সমস্যা কি, লাইক করেই দেখি, এমনিই তো সময় প্রচুর আছে। ক্লিক করলেন, যেই ক্লিক করলেন ও 200 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। এত অবধি যদি চুপ করে যান তাহলে আপনার 200 টাকা লাভ হয়ে গেল। এবার মানুষ ভাবছে 200 টাকা পেয়েছি, আরেকটু করি, আরও 300 টাকা, 400 টাকা, 500 টাকা। এবার লোভটা বাড়ছে, বাড়তে বাড়তে বললো যে আপনি এত ছোটোখাটো জিনিস নিয়ে কাজ করছেন, একটু বড়সড় চিন্তা করুন। কি করতে হবে? টেলিগ্রামে চলে আসুন। টেলিগ্রামে আমাদের খুব ভালো ভালো অ্যাডভাইজাররা বসে আছে। এবার টেলিগ্রামটা বিপজ্জনক কেন? টেলিগ্রাম এমন একটা সফটওয়্যার যে কোনো ক্রিমিনালের ইনফরমেশন পুলিশের সঙ্গে শেয়ার করে না। রিসেন্টলি টেলিগ্রামের মালিক অ্যারেস্ট হয়েছে, রাইট? আমাদের ফ্রান্সে অ্যারেস্ট হয়েছে। এ এমন একটা সফটওয়্যার যে কোনো ইনফরমেশান ল এনফোর্সমেন্টের সঙ্গে শেয়ার করে না, এবং তার জন্য ওটা ক্রিমিনালদের জন্য আদর্শ জায়গা হয়ে গেছে। যে মুহূর্তে টেলিগ্রামে যাবেন, ওরা বলবে ক্রিপ্টোকারেন্সি অ্যাডভাইজার অথবা IPO, দুটো হচ্ছে, একটা IPO ফ্রড, একটা ক্রিপ্টোকারেন্সি ফ্রড, রাইট, গ্রে মার্কেট IPO। যে মুহূর্তে আপনি টাকা দেবেন, ও আপনাকে ড্যাশবোর্ডে দেখাবে টাকা বাড়ছে বাড়ছে বাড়ছে, আদৌ টাকা কিচ্ছু বাড়ছে না। একদিন যদি বলেন এই টাকাটা আমি উইথড্র করব, অমনি কিন্তু সঙ্গে সঙ্গে ওরা বলবে যে টাকাটা উইথড্র করতে গেলে একটা কোনো গন্ডগোল হয়েছে, সেবি আটকে দিয়েছে বা কোনো কাস্টমসে আটকে দিয়েছে, আপনি একটু টাকা দিতে হবে। এবার আপনি 50 লাখ টাকা দিয়ে ফেলেছেন, সেখানে বলবে 3 লাখ টাকা দিন, আপনাকে 50 টাকা ফেরত দিয়ে দেবো। আপনি আরও 3 লাখ টাকা দিলেন, ওদের একটা ট্যাক্স আছে, আরও 50,000 টাকা দিন, আবার দিতেই থাকবেন, কোনোদিন টাকা ফেরত পাবেন। মানুষ প্রচুর টাকা নষ্ট করেছে। আজকে সকালেও আমার কাছে একটা ফোন এসেছিল,
আইপিও ফ্রডে টাকা দিয়েছে, একজন ক্রিপ্টোকারেন্সি টাকা দিয়েছে প্রায় 35 lakhs, টাকা জীবনেও ফেরত পাবে। তো এটা একটুখানি মাথায় রাখবেন যে এই ধরনের ফ্রড কিন্তু মারাত্মকভাবে চলছে। এনি আদার কোয়েশ্চেন? যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন এনেবল থাকে তাহলে কিন্তু সেখানে একই ধরনের গন্ডগোল হবে, যা ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য সেটা কিন্তু এটার জন্য একই ব্যাপার। কারা কারা গিয়ে নিজেদের বায়োমেট্রিক আর আধার লক করেছেন? দেখুন, নট ইভেন 20%। 10,000 টাকা বেরিয়ে যাবে অ্যাকাউন্ট থেকে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট আর আধার কার্ড নাম্বার দিয়ে। প্রথমত হচ্ছে কাউকে আধার কার্ড দেবেন না। যে মুহূর্তে হোটেলে যাবেন দেখবেন হোটেলে ফার্স্টে বলছে গভর্নমেন্ট আইডি প্রুফ দিন, ফার্স্টেই আধার কার্ড চাইবে। সুপ্রিম কোর্ট রুলিং আছে যে কোনো প্রাইভেট এন্টিটি আধার কার্ড চাইতে পারে না। ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড ইজ গুড এনাফ। হোটেলে কোনো দিন আধার কার্ড দেবেন না, সবসময় ড্রাইভিং লাইসেন্স ও ভোটার আইডি কার্ড দেবেন। এবং যখন ড্রাইভিং লাইসেন্সটার ফটোকপি দেবেন সেখানে সই করে দেবেন যে আমি কী পারপাসের জন্য দিচ্ছি। আপনি একা হয়তো করেন, কেউ করে না। পারপাসটা কেন করবেন? কারণ ডিপিডিপি আসছে, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন, 250 কোটি টাকার ফাইন লেখা আছে যদি পারপাস ভায়োলেশন হয়। তাহলে কালকে যদি পারপাসটা মেনশন করি, ওটা চুরি, ওটা কিন্তু বিক্রি করতে দুবার ভাববে। সুতরাং কোনো জায়গাতেই কিন্তু আধার কার্ড দেবেন না। আর আধার আর প্যান কার্ড যদি দিয়ে দিয়েছেন কাউকে কম্বিনেশন, তাহলে কিন্তু শেষ। আধার আর প্যানের কম্বিনেশন তো কোনো দিন কাউকে দেবেন না। আর এই যে মাই আধার আছে, এটাকে বলে আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এই সাইটটাতে গিয়ে বা অ্যাপে গিয়ে, মাই আধার অ্যাপে গিয়ে আপনারা আধার এবং বায়োমেট্রিক লক করুন। লক না করলে কিন্তু আপনার 10,000 টাকা বেরিয়ে যাবে, কোনো ওটিপি, কোনো পিন লাগবে না। এটা কিন্তু খুব মারাত্মক জিনিস আছে। হ্যাঁ, এটা কি সেফ? ওটা একটুখানি একটু বেটার, কিন্তু আমি অ্যাডভাইস করবো যে আধার কার্ড মানে যেখানে একদম দরকারি নয় সেখানে দেওয়া উচিত না। কোথায় দেবে? আপনার কোনো নতুন আপনি সিম কার্ড নিলেন, ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, বা আপনার নিজে যেখানে কর্মক্ষেত্র সেখানেও আপনার আধার কার্ড দিতে হবে পিএফ এর জন্যে। আদারওয়াইজ কোথাও আধার কার্ড লাগে না। ওরা চায়, কিন্তু যদি যে মুহূর্তে আপনি বলবেন যে এটা আমি দেবো না, ওরা অল্টারনেটটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। তো এটা একটু মাথায় রাখতে হবে। মানুষের পুলিশ, 5টা পুলিশ বসে আছে 5,000 কেস নিয়ে। ফেসবুকটা যে মুহূর্তে হ্যাক করবে, ও আপনার বন্ধুদেরকে গিয়ে বলবে টাকা দাও। তার এবার ফেসবুক দেখুন, এটা আমি বলে দিচ্ছি, জিমেল তো সবার আছে। কারা কারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেছেন? খুব কম। অ্যাকাউন্টে গিয়ে দেখুন, এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটিতে গিয়ে নিচে দেখুন, এখানটাতে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখুন, নইলে কিন্তু জিমেল হ্যাক হবে। সেম ফেসবুকে কিন্তু আছে 2 স্টেপ ভেরিফিকেশন, লিঙ্কডইনে আছে, হোয়াটসঅ্যাপেও কিন্তু আছে 2 স্টেপ ভেরিফিকেশন। খুব রিসেন্টলি একজন ভদ্রলোকের হোয়াটসঅ্যাপ হাইজ্যাক হতে হতে বেঁচে গেল, জাস্ট 2 ফ্যাক্টর চালু করা ছিল বলে। একবার যদি এগুলোকে হাইজ্যাক করে, সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুদের গিয়ে বলবে যে টাকা দিন, আমি বিপদে পড়েছি, এই সেই উল্টোপাল্টা বলে কিন্তু টাকা নিই। যদিও এখন টাকা দেওয়ার লোকের অভাব আছে, বাট তাও 1-2 দিয়ে গেলে পরে আপনাকেই ফেরত দিতে হবে। এনি আদার কোয়েশ্চেন? ইয়েস। যা এখন অবধি বললাম মোটামুটি সবকটা যদি কভার করেন তাহলে পেটিএম ফ্রড হবে না। আমি একটা কাজ করব, আমি কিছু পিডিএফ ডকুমেন্ট পাঠিয়ে দেবো, কিছু লিঙ্ক পাঠিয়ে দেবো, স্যারকে আমি পাঠিয়ে দেবো। ওটা আপনি একটু ডিস্ট্রিবিউট করে দিন বাকিদের সবার মাঝখানে, কারণ আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারি, কিন্তু অলরেডি আমি অনেক টাইম বেশি নিয়ে নিয়েছি। হ্যাঁ, টাইম ওভার হয়ে গেছে। আমার খুব ভালো লাগলো, এবং এই কলেজটা খুব মানে ভালো কলেজ, এবং স্টুডেন্টরা, আমিও ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি এই কলেজের খুব ভালো রেপুটেশন ছিল এবং এখনও আছে।
সুতরাং আমি এক্সপেক্ট করব যারা এখানটায় পড়াশোনা করছেন তাদের বুদ্ধি কমন মানুষের থেকে অনেক বেশি, একটু অ্যালার্ট থাকুন। টাকা দুটো কারণেই যায়, একটা ফিয়ার, একটা গ্রিড, এই দুটো ছাড়া কিন্তু টাকা যায় না। সুতরাং ভয় পাবেন না আর লোভে পড়বেন না, এই দুটো যদি ঠিকঠাক থাকে টাকা যাওয়ার কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। আজকে আমি এখানেই শেষ করছি। আমি যদি কখনো কিছু আপনাদের ইন্টারেস্ট থাকে সাইবার সিকিউরিটি, আপনারা এই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার কোম্পানি সেক্টর 5-এ ওয়েবল ভবনের পাশে ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিং, এথিক্যাল হ্যাকিং বা অ্যান্টি হ্যাকিং দুটোই আইডেন্টিটি আছে। আর আমার কোনো ল্যাবে এলে আমি দেখাবো যে একটা হ্যাকারের ল্যাব কীরকম হয় দেখতে। আর এছাড়া আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, ম্যাথামেটিক্স হোক, ফিজিক্স হোক, যাই হোক না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করুন। 5 থেকে 10 বছরের মধ্যে 90% জব কিন্তু চলে যাবে, 90% জব চলে যাবে। আমার যারা ক্লাস 11-12-এ সায়েন্স পড়েছেন, ল অফ কনজারভেশন অফ এনার্জি মনে আছে? এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। জবের ক্ষেত্রেও একই, জবস ক্যান নিদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ইট চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। ড্রাইভারলেস কার যেই বেরোবে, লক্ষ লক্ষ ড্রাইভারের চাকরি চলে যাবে, রাইট? পুলিশ লাগবে না, কেননা ড্রাইভারলেস কার আমাদের জোশে চালায় না, নিয়ম মেনে চালায়, রাইট? ড্রাইভার নেই তো, গাড়ি তো নিয়ম মেনে চলছে। ড্রাইভারলেস কার যেই বেরোবে, আর্টসের স্টুডেন্টদের ডিম্যান্ড বেড়ে যাবে। কেন বলুন তো? মেশিন লার্নিংয়ে একটা মেশিনকে যে লার্নিং ডেটা দিয়ে যে শেখাতে হয়, একটা গাড়িকে তামিল থেকে, গুজরাটি থেকে, বাংলা থেকে তাকে সাইন বুঝতে হবে। ওই মেশিনটাকে লার্ন করার জন্য লিঙ্গুইস্টিক প্রফেশনালদের দরকার পড়বে। সেক্টর 5-এ গিয়ে দেখুন 50% আর্টসের স্টুডেন্ট কাজ করছে, ইঞ্জিনিয়াররা চাকরি পাচ্ছে না। অবাক ব্যাপার না? সুতরাং এবার এই যে আর AI/ML, এই AI/ML-এর এমন একটা টাইম আসছে, মানে আর্টিফিশিয়াল মেশিন লার্নিংয়ের, এটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স এরা কোনো ভাগ থাকবে না। সেখানে আর্টসের স্টুডেন্টদেরও জায়গা আছে, ইঞ্জিনিয়ারেরও জায়গা আছে, একটা অ্যানিমেটারেরও জায়গা আছে, একটা গ্রাফিক ডিজাইনারের জায়গা, সব জায়গার জায়গা আছে। সুতরাং ভাববেন না যে আমি এটা সায়েন্সের স্টুডেন্ট না বা ইঞ্জিনিয়ার বলে আমার টেকনোলজি সমস্ত এক জায়গায় এক হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, কিন্তু বারবার বলছি, যেহেতু কলেজের স্টুডেন্ট এখানে প্রচুর আছে, ম্যাক্সিমাম যেগুলো লো লেভেল জবস, মোনোটোনাস জবস, ওইগুলো 5 থেকে 7 বছর পরে আর থাকবে না। সুতরাং সব কিন্তু জবলেস, আপনি বলবেন মানে কোটি কোটি মানুষ জবলেস হয়ে যাবে। ট্রাই টু অ্যালাইন ইউরসেলফ টু দ্য টেকনোলজি। টেকনোলজির মধ্যে কিন্তু আপনারও জায়গা আছে, সেটা খুঁজে বার করুন, তাহলে কিন্তু এখানে আপনার উন্নতি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্যারের অত্যন্ত সুন্দর একটি বক্তব্য শুনলাম। এই প্রথমবার আমার নিজেকে একটু একটু বুদ্ধিমতী মনে হচ্ছে যে স্যার যেটা বলছিলেন যে ইলেকট্রিক অফিসের নাম করে একটি মেসেজ সত্যি সত্যি পেয়েছি এবং একটি ফোন। আরও একটু চিন্তা হচ্ছিল, কারণ লাস্ট ডেট প্রায় পেরিয়ে যায় এরম, সঙ্গে সঙ্গে টাকা দিলাম। দেওয়ার পরে হঠাৎ মনে হলো না, এখানে ফোন কেন করবে, ইলেকট্রিক অফিসে একটা ফোন করলাম। তখন তারা বললো, ম্যাডাম খুব ভালো করেছেন ফোনটা করে, আমরা কিন্তু কখনোই এইভাবে মেসেজ করি না বা ফোন করি না, আমাদের কিছু প্রথাগত নিয়ম আছে, তো সেটা তারা ডিসকাস করলেন। এই কথাগুলো শুনতে শুনতে মনে হলো যে হ্যাঁ, সমস্যা টেকনোলজির দিক থেকে আছে, কিন্তু তার থেকে কোনো না কোনো সময় নিজেদের প্রোটেক্ট করারও কিছু উপায় আছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রী সন্দীপ সেনগুপ্ত মহাশয়ের জন্যে আমাদের কলেজের তরফ থেকে একটা উষ্ণ করতালি প্লিজ। আমার মনে হচ্ছে আজকের এই বিষয় শুধু ছাত্রছাত্রীরা নয়, শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মী বন্ধুরা প্রত্যেকেই
খুব খুব সমৃদ্ধ হয়েছি, কারণ এই সমস্যাগুলো ভীষণ সবসময়ের জন্যে, মানে আমাদের প্রতিদিনের অভ্যাসে এই সমস্যাগুলো থাকে। আমরা সকলেই যে সবটা অ্যাকাউন্ট আমরা ঠিকঠাক করে প্রোটেকশন দিতে পারি তাও না, অনেকেরই কোনো কোনো সমস্যা হয়। খুব বয়স্ক একজন ব্যক্তিত্ব সম্পন্ন একজন বিশেষ পদের আধিকারিক যাকে খুব ভালোভাবে চিনি, হঠাৎ তার ফেসবুকে মেসেঞ্জার থেকে টাকার আবেদন চলে এলো একদিন। তখন আমি আরেকজন পরিচিতকে ফোন করে বললাম যে এটা কি সত্যি? বলছে না, স্যারের অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জার থেকে এরকম টাকার ব্যাপারটা আসছে। উনিও খুব লজ্জায় পড়ে গেছেন। তারপর দেখা গেল ফেসবুকের ওই মেসেঞ্জারের অংশটা পুরোটা সাদা হয়ে গেল, আর কিচ্ছু নেই। তো এই রকম ঘটনা চলতেই থাকে। আমরা সত্যি সত্যি বলতে গেলে একদম চলিত বাংলায় বলি যে ফেঁসে যাই, আবার ফেঁসে যেতে যেতে বেঁচে যাব সন্দীপ স্যারের বিভিন্ন পরামর্শে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কলেজের তরফ থেকে আবার একবার চেয়ে নেব। স্যার একটু বসুন। আমাদের কলেজের একটি বার্ষিক পত্রিকা বের হয়, প্রত্যেক বছর আমরা একবার করে এটা প্রকাশ হয়। অ্যাকচুয়ালি আমার একটা সিআইআই মিটিং শুরু হবে, তো হ্যাঁ 5 মিনিটের মধ্যে হলে ঠিক আছে। আমি আমাদের ছাত্রছাত্রীদের একটু অনুরোধ করব মঞ্চে নিয়ে আসতে, এবং সেই সঙ্গে অনুরোধ জানাবো আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর অর্ঘ্য সরকার স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্যে। আমাদের প্রাক্তন অধ্যক্ষ আছেন আমাদের মধ্যে ডক্টর রামস্বরূপ গঙ্গোপাধ্যায় স্যার। আপনাদের তিনজনকেই আমরা অনুরোধ জানাই আমাদের বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের বার্ষিক কলেজ পত্রিকা উন্মেষের উদ্বোধনের জন্যে। আমি একটু ভলেন্টিয়ারদের বলবো তোমরা একটু স্যারের হাতে পত্রিকা তুলে দাও। প্রকাশিত হয়ে গেল আমাদের এই বছরের এই শিক্ষাবর্ষের কলেজ পত্রিকা উন্মেষ। উন্মেষের পাতায় লেখা হয়েছে, লেখা জমা পড়েছিল এবং লেখা প্রকাশিত হয়েছে। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মানুষেরা এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এই ডিজিটাল যুগেও কলমকে অবহেলা করেনি। এই একটা পজিটিভ সাইন আজকের জন্য খুব জরুরি। তারা লিখেছে, মন খুলে লিখেছে, যা ইচ্ছে হয়েছে, গল্প, প্রবন্ধ, কবিতা, এবং শিক্ষক শিক্ষিকারা তো আছেনই, শিক্ষাকর্মীরাও রয়েছেন। এইটা আমাদের কাছে একটা খুব সদর্থক চিন্তার পরিচয়। স্যার, একদিকে আপনি ডিজিটাল দুনিয়া নিয়ে বোঝালেন এবং তার পাশাপাশি একটা লেখার পত্রিকা উদ্বোধন করলেন, আমাদের কাছে খুব বড় পাওনা। আপনাকে অনেক ধন্যবাদ আরেকবার।